পথেই বিপদের সময় পালানো সম্ভব। তাকবীরের ধারণায় শিহাব হয়তো আর বেঁচে নেই। ওর প্রাণ রক্ষার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে এই কৌশল ইবরাত আর এলিজাবেথের চাচিকে বাঁচাতে কাজে আসতে পারে। তাকবীর এলিজাবেথকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি পরিস্থিতি অনুকূলে না থাকে তবে কোনো দ্বিধা না করে পেছনের রাস্তায় পালাতে হবে তৎক্ষণাৎ। প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ, আর এই অভিযানের ফল কী হবে তা কারো জানা নেই। তাকবীর গাড়ি থামালো বাগান বাড়ি থেকে কিছু দূরে। এলিজাবেথ তাকালো তাকবীরের দিকে, চোখে ভয়ের মেঘ জমেছে। যতই সাহস দেখানোর চেষ্টা করুক, ভেতরে ভেতরে ভীত। তাকবীর তা স্পষ্টই বুঝতে পারছে, তবে নিজেকে দৃঢ় রাখলো, কারণ এই মুহূর্তে নিজেকে শক্ত রাখতে হবে এলিজাবেথকে ভরসা দেওয়ার জন্য। তাকবীর ঠোঁট চেপে মৃদু হাসল। সব ঠিক আছে বোঝায়। এলিজাবেথও জোর করে হাসি ফিরিয়ে দিল। অতপর তাকবীর শেষবারের মতো আবারও সতর্ক বার্তাগুলো জানিয়ে দিল। লোকেশে ভালো করে শোনো, কোনো বিপদের আভাস পেলেই খুব মৃদু শব্দে টিং বলবে, বুঝলে? আমি সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকবো, তোমার কিছু হতে দেব না। ডু ইউ হিয়ার মি? তাকবীরের কণ্ঠে দৃঢ়তা থাকলেও চোখে লুকানো উদ্বেগ। এলিজাবেথ মাথা নেড়ে সম্মতি জানালো, যদিও হাতের কাঁপুনি থামেনি। গাড়ি থেকে নেমে এলিজাবেথ ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। এলিজাবেথের প্রতিটি পদক্ষেপের সাথে তাকবীর বুকের ভেতর চাপা অশান্তি আরও বেড়ে উঠেছে। এক দৃষ্টিতে তাকবীর চেয়ে রইল এলিজাবেথের পথ চলার দিকে। প্রতিটি মুহূর্তে চোখে রাখলেই যেন নিরাপদ থাকবে এলিজাবেথ। কিছু দূর গিয়ে হঠাৎ এলিজাবেথ চকিতে পেছন ফিরে তাকালো। তাকিয়ে মুচকি হাসলো। দুষ্টুমি করে কাঁধ উঁচিয়ে নাচিয়ে কয়েকবার টিং টিং শব্দ করে। পরিবেশের অস্বস্তি ভেঙে তাকবীর ফিক করে হেসে উঠল। তাকবীর এক ঝলক হাসির আভা মুহূর্তের জন্য দুজনের ভেতর চাপা আতঙ্কের দেয়াল ভেঙে দেয়। বাগানবাড়ির প্রধান ফটকে পা রাখতেই এক দমকা হাওয়া এলিজাবেথকে ছুঁয়ে গেল। এলিজাবেথ গভীরভাবে কয়েকবার নিঃশ্বাস নিল। বুকের ভেতর জমে থাকা ভয়কে সামলানোর চেষ্টা করে ধীর পায়ে এগোতে লাগলো সামনের দিকে। আশ্চর্যজনকভাবে কোনো গার্ড আটকানোর চেষ্টা করল না এলিজাবেথকে। তেষ্টা দৃষ্টিতে আশপাশ নজর বুলিয়ে দেখল এলিজাবেথ। ফটকের পাশে দাঁড়িয়ে থাকা সমস্ত গার্ডগুলো মাথা নিচু করে আছে, অদ্ভুত নিস্তব্ধতায় মগ্ন। হঠাৎ এলিজাবেথের চোখ স্থির হয়ে গেল এক গার্ডের উপর। লোকটাকে সে চিনতেও পারল। এটাই সেই ব্যক্তি সেদিন হসপিটালে ওর দিকে বন্দুক তুলেছিল। লোকটির হাতে মোটা ব্যান্ডেজ বাঁধা, আর কোনো এর পরের অংশটা পুরোপুরি নেই। দৃশ্যটা এলিজাবেথের শরীরে কাঁটা ধরিয়ে দেয়। দ্রুত চোখ ফিরিয়ে নিল সেদিক থেকে। ভেতরের শীতল শিহরণকে উপেক্ষা করে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে চলল সামনের অনিশ্চয়তার দিকে। রিচার্ড, ন্যাসো আর লুকাস বসে তাদের কোম্পানির কার্যক্রম নিয়ে গভীর আলোচনায় মগ্ন। রিচার্ডের কাঁধের ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, যদিও ওর চলাফেরায় খানিকটা সংযত রাখতে বলেছে ডক্টর। তবে কে ধারে কালো ট্রাউজার আর ওভারসাইজ টি শার্ট পরা রিচার্ডের মুখভঙ্গি ছিল অত্যন্ত গম্ভীর। আলোচনার এক ফাঁকে হঠাৎ লুকাসের দৃষ্টি সামনে পড়ে। মুহূর্তেই হৃদয় কুঁচকিয়ে যায়, চোখে ভেসে ওঠে স্পষ্ট বিস্ময়। আরে ডাস্টবিন কুমারী! রিচার্ড ও ন্যাসো লুকাসের কথায় বিরক্তিতা নিয়ে সামনে তাকায়। পরিবেশে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে আসে। এলিজাবেথ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। রিচার্ডের কপালে সূক্ষ্ম ভাস, চোখজোড়া কিঞ্চিত ছোট হয়ে করে একঘয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এলিজাবেথ রিচার্ডের অনর দৃষ্টি দেখে আরও বেশি আইঠাই করতে থাকে। এলিজাবেথের পরনে ছিল বেশ ব্লু রঙের হুডি, আর হুডটা মাথার উপর টানা ছিল। গলার দুপাশ দিয়ে লাল চুলগুলো বিছিয়ে। নিচের অংশে ছিল সাধারণ কালো লেগিংস। পোশাকের সহজ সরলতা আর এলিজাবেথের ভঙ্গিতে মিশে থাকা দ্বিধা ওকে আরও অনন্য করে তুলেছে। একরাশ ঘোর গ্রাস করে নেয় রিচার্ডের সমুদ্রনীল চোখ। সকাল সকাল দম টানল এলিজাবেথ। লুকাসের দিকে চেয়ে ঝাঁঝালো স্বরে বলল, আমার চাচি আর বোন কোথায়? আমার কোলে, এই যে দেখো, দুজনকে নিয়ে বসে আছি। লুকাসেরও ঝাঁঝালো স্বর। পাশের ন্যাসো ঠোঁট কামড়ে হাসল। তবে রিচার্ডের দৃষ্টি ছিল অনর, একঘেয়ে। এলিজাবেথ দরজার সামনে থেকে ভেতরে কয়েক কদম এগিয়ে এলো। গলায় তেজ বাড়িয়ে বলল, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। লুকাস ঠোঁট উল্টে বলে, উল্টো পাল্টা বললাম কখন? যেমন প্রশ্ন তেমন উত্তর। এমন দুটো আস্ত সারের মতো মহিলাকে কি সকাল সকাল আমি করে নিয়ে বসে থাকবো? আমাকে এসে জিজ্ঞেস করছো কেন? আজব।
এলিজাবেথের চোয়াল ফাঁক হয়ে যায়। কিছু বলতে যাবে তখনই শোনা যায় পাশ থেকে ন্যাসর চাপা স্বর। লোকাল রেসপেক্ট। তেসরা নজরে ন্যাসর দিকে চেয়ে লুকাস কপাল কুঁচকাল। এলিজাবেথ আবারও ঝাঁঝালো স্বরে চেঁচালো, আমার ভাই বোন কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন ওঠেন? রেশমামা, রেশমামা! এলিজাবেথ কিচেনের দিকে চেয়ে চেঁচাতে থাকে। এলিজাবেথের স্বরে প্রতিটা কোণে পৌঁছে যায় ভেতরে কিচেনে। সবিতা বেগম রান্নাঘর থেকে ছুটে আসে। এলিজাবেথকে দেখা মাত্র প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তার ভেতরে। তেড়ে গেল এলিজাবেথের দিকে। চাচিকে দেখা মাত্র এলিজাবেথের চোখ ঝলমল করে উঠল। চাচি? কতটা আবেগে ডাকলো এলিজাবেথ, তবে তার বিপরীতে সবিতা বেগমের বৃষ্টি ভাষা। আমার জীবন নষ্ট করে তোর হয়নি? আবারও এসেছিস ডাইনি? চাচি তুমি কি বলছো? এলিজাবেথ এগিয়ে যাচ্ছিল সবিতা বেগমের কাছে। তার আগে সবিতা বেগম হাত উঁচিয়ে বাধা দেয়। একদম আমাকে ছবি না, নষ্ট মেয়ে কোথাকার। এতদিন তোর নতুন নাগরের সাথে শুয়ে এখন আবার এখানে এসেছিস আমাদের জীবন ধ্বংস করার জন্য। চাচি জানের মায়া করুন, এখনো নাতি নাতির মুখ দেখেননি। রিচার্ড এতক্ষণ নীরবে এলিজাবেথের দিকে চেয়েছিল। দৃষ্টি ছিল ভারী প্রখর করা। অবশেষে রিচার্ডের গম্ভীর কণ্ঠে নীরব হুমকি ছুড়ে দিল সকলের মাঝে। কণ্ঠ আর অভিব্যক্তি এতই গম্ভীর ছিল যে চারপাশের বাতাসকেও ভারী করে তোলে। এলিজাবেথ থমকে দাঁড়ালো। চোখ ধীরে ধীরে ভিজে উঠল, গলায় অজান্তেই বাষ্প জমল। কাপা কণ্ঠে বলল, এসব তুমি কি বলছো চাচি? আমি কি করেছি? কণ্ঠে তীব্র যন্ত্রণা থাকলেও নিজের নীরব প্রশ্নের উত্তর জানার সাহসও হারিয়ে ফেলেছে সে। সবিতা বেগম আর চাপা ক্ষোভ ধরে রাখতে পারে না। ক্রোধে অন্ধ হয়ে তেড়ে গেল এলিজাবেথের দিকে চুলের মুঠি ধরার জন্য। কিন্তু তার আগেই রিচার্ড ঝাঁপিয়ে পড়ে বাস পাখির মতো এলিজাবেথের সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। এক মুহূর্ত দেরি না করে ক্ষিপ্ত সবিতাকে শক্ত ধাক্কা মেরে নিচে ফেলে দিল। রিচার্ডের চোখে পৈশাসিক আগুন। সাইকো মস্তিষ্ক ন্যাসর দিকে চেয়ে ভয়ঙ্কর হুঙ্কার দিল, ন্যাসো, সামলা তোমার শাশুড়িকে। আমি কিন্তু ভুলে যাবো তিনি একজন মহিলা আর তার বয়স। অতঃপর রিচার্ড গর্জন তুলে গ্রীবা বাঁকিয়ে নিচে পড়ে থাকা সবিতা বেগমের দিকে তাকালো। দাঁতে দাঁত পিষে ঠান্ডা অথচ হিংস্র স্বরে বলতে থাকে, চাচি, আমি মানুষটা কিন্তু একদমই ভালো না, আর নিজের জিনিসের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ। একটা পথে কবরে চলেই গেছে, দ্বিতীয়টাও আমার বন্দোবস্ত আমাকে করতে হবে নাকি? ঘরের বাতাসে থমথমে ভয় ছড়িয়ে পড়ে। এলিজাবেথ পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁপছিল। ন্যাসো ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। রিচার্ডের সেই হিংস্র রূপ ওর শক্ত স্তব্ধকেও স্থবির করে দেয়। ন্যাসো দ্রুত মেড ডেকে সবিতা বেগমকে নিয়ে যেতে বলল। তাৎক্ষণিকভাবে সবিতা বেগমকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। রিচার্ড এবার এক ঝটকায় এলিজাবেথের দিকে ঘুরল। এলিজাবেথের চোখে জল গভীর কষ্টের। হঠাৎ রিচার্ড এলিজাবেথের গালে হাত রাখল। এই স্পর্শে বিদ্যুৎ চমকের মতো এলিজাবেথকে কাঁপিয়ে দিল। রিচার্ড ধীরে ধীরে ওর মুখ একদম এলিজাবেথের কাছে দিল, হিসিয়ে বলল, Don't play with me, darling, because you won't like the way I play back. এমন বলেই এলিজাবেথের কান থেকে ব্লুটুথ টি খুলে এক ঝটকায় পায়ের নিচে ফেলে পিষিয়ে দিল। এলিজাবেথ হতবাক রিচার্ডের কৌশল আর কটু বুদ্ধিতে দেখে। অন্যদিকে তাকবীর ক্রোধে ভেঙে পড়ে স্টিয়ারিংয়ে বারবার আঘাত করতে থাকে, ওপাশ থেকে কোনো কিছু শুনতে না পেয়ে। এলিজাবেথ কিছুক্ষণ চুপ থেকে রিচার্ডের দিকে এক দৃষ্টিতে তাকালো। এবার রিচার্ডের মধ্যে কিছুটা পরিবর্তন নজরে পড়ল। বাম ভ্রুর পাশে একটি ফুটো, তাতে আইব্রো প্রিয়াংশী চুলের রং ও কালো থেকে ব্রাউন হয়ে গেছে। এতে যেন সৌন্দর্য আরও রহস্যময়, আরও আকর্ষণীয় হয়ে উঠেছে রিচার্ডের। কিন্তু এলিজাবেথের কিছুটা অস্বস্তি বোধ হতে লাগলো। কি যেন সাদৃশ্য রয়েছে এই পরিবর্তনে। এলিজাবেথ ভাবতে থাকে এই পরিবর্তন কি তবে সেদিন রাতের গাড়ির ঘটনার রেশ ধরেই? ভাবতেই গা শিউরে উঠল। কাপা কাপা শ্বাস নিয়ে এলিজাবেথ মনে মনে ফাঁকা ঢোক গিলল। এলিজাবেথ! চিৎকার চেঁচামেচিতে ইব্রাত রুম থেকে বেরিয়ে এসে হঠাৎ রিচার্ডের উপস্থিতি দেখতে পেয়ে চুপসে গেলেও এলিজাবেথকে দেখে চোখ ঝলমল করে উঠল। ন্যাসো আগেই ইব্রাতকে রিচার্ড থাকলে রুম থেকে বেরোতে নিষেধ করেছিল, তবে ইব্রাত তা কানে তোলেনি আজ। এলিজাবেথের চোখ মুহূর্তের জন্য সামনে তাকাতেই ভেতরটা শান্ত হয়ে যায়। ইব্রাতের মুখ দেখে জানান পায় সব কিছু ঠিক আছে। এলিজাবেথের চোখে অজানা এক প্রশান্তি ফিরে এলো। দ্রুত গিয়ে ইব্রাতের মুখে হাত বুলিয়ে আদরের স্বরে বলল, বোন, তুই ঠিক আছিস তো?
ইব্রাদের মধ্যে এক ধাক্কা অনুভব হলো। এলিজাবেথের এই কোমলতা এত কিছু হওয়ার পরেও ইব্রাদের মনকে আরও ভারাক্রান্ত করে তুলল। কাঁপতে কাঁপতে ইব্রাদ এলিজাবেথের হাত ধরল। ওর গলা কাঁপছিল, সেই কাঁপনে এক প্রকার মিনতি ছিল। আমি ঠিক আছি, তুই ফিরে এসেছিস এলিজাবেথ। দেখ, আমি কতবার বলেছি ওনাকে তোর কাছে নিয়ে যেতে। আমি তোর কাছে মাফ চাইবো, কিন্তু উনি আমাকে নেয়নি। আমাকে ক্ষমা করে দে এলিজাবেথ, আমি অনেক অন্যায় করেছি তোর সঙ্গে। এলিজাবেথ ইব্রাদের দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে বলল। ওনাকে মানে? এলিজাবেথের চোখে অবিশ্বাস এবং ইব্রাদের মধ্যে এক অদ্ভুত লজ্জার ছাপ দেখা দেয়। ইব্রাদের চেহারা লাল হয়ে ওঠে আর চোখে ন্যাসোর দিকে তাকালো। এলিজাবেথ চমকে উঠে ওর চোখ যখন পড়ল ইব্রাদের হাতের সোনালি চুড়ি দুটোতে, সমস্ত শরীর কেঁপে উঠে দু কদম পিছিয়ে গেল সে। হতভম্ব এলিজাবেথ আবারও এক পা এগিয়ে গিয়ে বলল। বোন, আমার কাছে পরিষ্কার করে বল, এখানে কি হয়েছে? ইব্রাত লাজুক হেসে অযথা কপালের চুল কানে গুজে দিয়ে বলল। আমি বিয়ে করেছি এলিজাবেথ। আতকে উঠে এলিজাবেথ, গলায় মুহূর্তেই যেন দলা পাকিয়ে এলো। আধ ভাঙা স্বরে প্রশ্ন করল। কাকে? ইব্রাত নিষ্পিস করতে থাকে, কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল নত দৃষ্টি নিবিষ্ট করে। পরিস্থিতি সামাল দিতে এবার ন্যাসো গম্ভীর শান্ত স্বরে বলল। আমরা বিয়ে করেছি ম্যাম। এলিজাবেথের চোখে বিস্ময়ের ছায়া, ঠোঁট থেকে ছিটকে এলো। আমরা মানে? আমি আর ইব্রাত। এলিজাবেথের মাথা ঘূর্ণায়মান হয়ে গেল। ইব্রাতের কাঁধ ধরে ঝাঁকিয়ে চিৎকার করে উঠল। এটা তুই কি করলি বোন? ইব্রাত কেঁপে ওঠে, ভীত চোখে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসো শান্ত দৃষ্টিতে ওকে আশ্বাস দিল। এলিজাবেথ সেই দৃশ্য দেখে আরও ক্ষিপ্ত হয়ে রিচার্ডের দিকে ছুটে গেল। রিচার্ডের বুকের উপর ধাক্কা মেরে চিৎকার করে বলল। আমার জীবন ধ্বংস করে তৃপ্তি পাননি, এখন নিজের লোক দিয়ে আমার বোনের জীবনটাও নষ্ট করে দিলেন, জানোয়ার একটা। রিচার্ডের ভিতর ক্রোধ তীর তীর করে ফুঁসে মাথা ঠান্ডা রাখার সিদ্ধান্ত নিল আজ, কারণ এই মুহূর্তে ইব্রাত ন্যাসোর স্ত্রী আর স্বামী হিসেবে ন্যাসোই তার দায়িত্ব পালন করবে। রিচার্ড কখনোই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক না। এদিকে এলিজাবেথ ব্যথা আর ক্ষোভে আহাজারি করতে থাকে। তখনই শোনা গেল ন্যাসোর দৃঢ় আত্মবিশ্বাসী কণ্ঠ। ধ্বংস করিনি ম্যাম, 3 কবুল পাঠের মাধ্যমে ওকে আমার অর্ধাঙ্গিনী করেছি। আমার স্ত্রী আমার সব। এলিজাবেথের ক্রোধ এবার সীমা ছাড়িয়ে গেল। রিচার্ডের দিক থেকে চোখ সরিয়ে তাকালো ন্যাসোর শক্ত বাঁধনে থাকা ইব্রাতের দিকে। ইব্রাত একদম ন্যাসোর বাহুতেই মিশে রয়েছে। এলিজাবেথ এবার ন্যাসোর ওপর চিৎকার করল। ঠকিয়ে বিয়ে করেছেন আপনি আমার বোনকে, ভুলে গিয়েছেন আপনাদের ধর্ম আলাদা। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এলিজাবেথ, আর রিত ভাইয়া নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে পড়িয়েছে মসজিদে। ইব্রাতের কথায় এলিজাবেথের তীব্র ক্রোধ আর তেজ মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। মাথায় যেন বজ্রপাত হলো। সেই স্তব্ধতায় গিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু রিচার্ডের ক্রোধ অন্য উচ্চতায় পৌঁছালো। তীক্ষ্ণ আগুনে মাখা চোখ ন্যাসোর দিকে গেল। ন্যাসো থতমত খেয়ে যায়। ইব্রাত রিচার্ডের পুরো নাম বলতে পারে না, ওর কাছে খুব কঠিন লাগে, তাই ন্যাসো হৃদ নামটা ব্যবহার করতে বলেছিল ইব্রাতকে। কিন্তু ইব্রাত যে আজ ময়দানে গুপ্ত খবর এভাবে ফাঁস করে দেবে তা কে জানত। এদিকে এতক্ষণ নীরব দর্শক লুকাস পরিস্থিতি সামান্য শান্ত হতে দেখে সুযোগ কাজে লাগালো। রিচার্ডের কানের পাশে গিয়ে ফিসফিস করে বলল। বস, আমার কিন্তু একটু ভালোই হলো। নিজ দেশের মেয়ে পছন্দ করে। বাঙালি মেয়েরা খুব ঝগড়াটি। আপনার আর নেশার জন্য আমার এক বুক সংবেদনা। রিচার্ড ক্রোধে অগ্নিমুখ হয়ে তাকাতেই লুকাসের সাহসী ভান মুহূর্তেই মিলিয়ে গেল। রিচার্ড এবার ন্যাসোর দিকে চেয়ে ইব্রাতের উদ্দেশ্যে বলল। ইব্রাত, ওকে উপরে নিয়ে যাও। আমরা খয়রাতি না খাইয়ে কাউকে যেতে দিই না। সকলে হতভম্ব। লুকাস তৎক্ষণাৎ সোফায় গিয়ে 2 হাতে মুখ চেপে বসল। এখন হাসা মানেই ওর পিঠে ঢোল বাজা। ইব্রাত ঠোঁট কামড়ে হেসে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। কোথাও যাব না আমি। এলিজাবেথ বোন, প্লিজ চল, কতদিন পর তোর সাথে দেখা হলো। আমি যাব না বললাম তো, ইব্রাত ছাড় আমাকে। এলিজাবেথ মোচড়ামুচড়ি করে দরজার দিকে যেতে চাইলে শোনা গেল রিচার্ডের ভারী কণ্ঠস্বর। আর এক পায়ে বলে সোজা উপরে রুমে নিয়ে দরজা আটকাবো আমি, আর তারপরে এমন কিছু হবে যে মেঝেতে পা রাখার শক্তি ওতে থাকবে না। রিচার্ডের চাপা হুমকি শুনে এলিজাবেথ ভেতরে ভেতরে চুপসে যায়।
ওর নিজেরও অনেক প্রশ্নের উত্তর জানার আছে, তাই আর কিছু না বলে ইব্রাতের হাত ধরে উপরের দিকে যেতে থাকলো। নাসো বরাবরই চতুর। রিচার্ডের কথার রেশ ধরে ইব্রাতের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে এক ধরনের ইঙ্গিত দিল। সঙ্গে সঙ্গে ইব্রাতের পেটের ভিতর এক ঝাঁক প্রজাপতি উড়াল দিল। মিকি রাগ দেখিয়ে ইব্রাত চোখ রাঙিয়ে ন্যাসোর দিকে তাকালো, কিন্তু সেই চাহনি খুব বেশি সময় ধরে রাখতে পারল না ইব্রাত। লাজুক ভান করে এলিজাবেথের পিছু পিছু উপরে চলে গেল। সেই লাজুক ভানের মানে এটাই বোঝানো হলো। তুই আমাকে এই রুমে নিয়ে এসেছিস কেন? এলিজাবেথ রিচার্ডের রুমে যেতেই ঝাড়া মেরে ইব্রাতের কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়। ইব্রাত বাচ্চাদের মতো ভোলাভালা মুখ মানিয়ে বলল, ভাইয়া জিনিস ওনার রুম ব্যতীত অন্য কোথাও নিলে রাগ করে। কে? তুই কি আমাকে ওই অসভ্য লোকটার জিনিস ভেবেছিস? এলিজাবেথ রাগে উন্মত্ত হয়ে রিচার্ডের রুমের জিনিসপত্র তছনছ করতে লাগলো। ক্যাবিনেটে রাখা সব জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেলে দিতে থাকে। ইব্রাত দরজার পাশে দাঁড়িয়ে হতবাক হয়ে দেখছিল শুধু। এলিজাবেথের এই রূপ আগে কখনো দেখেনি। অবশেষে ইব্রাত এগিয়ে এসে এলিজাবেথের হাত চেপে ধরল। অবাক স্বরে বলল, এলিজাবেথ, তোর এই রাগ এতদিন কোথায় ছিল? এলিজাবেথ ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, পরিস্থিতি বাধ্য করেছে ইব্রাত। দিন দিন ভেতরের চাপা তেজগুলো জেগে উঠেছে, আমি চুপ থাকতে পারছি না আর। ইব্রাত এলিজাবেথের উত্তেজনা দেখে উদ্বিগ্ন হয়ে বলল, বোন শান্ত হ, আয় এখানে বস। এলিজাবেথকে টেনে বেরিয়ে বসালো ইব্রাত। বসতেই এলিজাবেথ ইব্রাতের মুখ দুহাতের আজলায় আলতো করে চেপে ধরে উত্তেজিত হয়ে বলল, বোন সত্যি করে বল, ওরা তোকে জোর করেনি তো? ইব্রাত হেসে মাথা নাড়িয়ে বলল, আরে না, উল্টো আমি ওনাকে জোর করেছি। মানে? মানে লাভ এট ফার্স্ট সাইট ছিল আমার। অনেক সাবধানতার পর পটাতে পেরেছি। এলিজাবেথ চোখ কুঁচকে বলল। ওনাকে পেলি কোথায়? ইব্রাত গর্বিত হাসি হেসে বলে, শখের ব্যাটারা সহজে ধরা দেয় না, বুঝলি? কথায় আছে না, শখের ব্যাটার হেডাম বেশি। তবে আমি ঠিক ওনাকে আমার করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানে আমি কিছু বুঝতে পারছি না। ইব্রাত হেসে শুরু থেকে সব বলতে শুরু করলো এলিজাবেথকে। ইতালি থেকে ফেরার পরপরই ন্যাসো ধর্মত্যাগ করে ইব্রাতকে বিয়ে করে। সেই আজব থেকে ইব্রাত মুক্তি পায়, কারণ ইব্রাত নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিল। নিজে গিয়ে রিচার্ডের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল। তবে সবিতা বেগম নিজের সিদ্ধান্তে এখনও অটল। শিহাবের মৃত্যুর খবর এখনও কেউ জানে না, কিন্তু সবিতা বেগম মনে করেন রিচার্ড শিহাবকে কোথাও লুকিয়ে রেখেছে এলিজাবেথের জন্য। এই ভুল ধারণার কারণে সবিতা বেগমের রাগ এখনও এলিজাবেথের উপর। তার ফলস্বরূপই সবিতা বেগম এই বাসার কাজের বুয়ার মতো জীবন কাটাচ্ছে। আপাতত সবিতা বেগম ছাড়া বাড়িতে কোনো গৃহ পরিচারিকা নেই। রিচার্ড ইচ্ছাকৃতভাবেই তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করে যাচ্ছে। সবিতা বেগম এখনও ইব্রাতের বিয়ে মেনে নেয়নি। অভিমানে মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। ইব্রাত মায়ের অভিমান ভাঙানোর জন্য অনেক চেষ্টা করেছে, নানানভাবে তার ভুল ধরিয়ে দিতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারেনি। মায়ের কষ্ট দেখে ইব্রাতের বুক ফেটে যায়, তবুও কিছুই করার ক্ষমতা তার নেই। রিচার্ডের বিরুদ্ধে মুখ খোলার সাহস কারোরই নেই। এমনকি ন্যাসও ইব্রাতকে কোনো সমর্থন দেয় না এই ব্যাপারে। শেষমেশ মায়ের কথা বলতে গিয়ে ইব্রাত অঝরে কেঁদে ফেলল। এলিজাবেথ ওকে বুকে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। শান্ত হ বোন, আমার তোদের কারোর ওপর কোনো রাগ নেই। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক। চাচিও একদিন বুঝতে পারবে। থেমে এলিজাবেথ ইব্রাতকে বুক থেকে তুলে সদর্পে প্রশ্ন ছুঁড়ল, সত্যি করে বলতো, তুই সুখী? ইব্রাত চোখে পানি সমেত হাসল। হ্যাঁ, আমি অনেক সুখী রে। অনেক সাবধানতার পর ওনাকে পেলেও অনেক ভাগ্য করে পেয়েছি। আপনার অনেক যত্ন নেয়। বাইরের উনি আর ঘরের উনির সাথে অনেক পার্থক্য আছে এলিজাবেথ। স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ পরপর আবারও অস্থির হয়ে উঠল। ইব্রাতের হাত ধরে উৎকণ্ঠা ঠাসা কণ্ঠে বলল, রেশমামা কোথায় জানিস? ওনাকে তো দেখলাম না। কে উনি? আমি তো ওনাকে চিনি না। তুই এই বাড়িতে আসার পর ওনাকে দেখিসনি? ইব্রাত মাথা নাড়িয়ে বলল, না। এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে গেল। চোখ বুজে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকলো, আল্লাহ, এই শয়তান যেন রেশমামার কোনো ক্ষতি না করে। এলিজাবেথ, ভাইয়া কিন্তু তোকে মন থেকেই চাই। চোখ খুলল এলিজাবেথ। ইব্রাতের কথার বিপরীতে তাচ্ছিল্যের স্বরে হাসি দিয়ে বলল, তুই পাগল হয়ে গিয়েছিস বোন। ইব্রাত এলিজাবেথের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। দেখ,
সবার ভালোবাসার ধরন একরকম হয় না। কেউ হয়তো সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু তার মানে এই নয় সে ভালোবাসে না। ভাইয়া আসলেই তোকে চাই। এখানে আমি 5 দিন ধরে আছি, এর মধ্যে একবারও ভাইয়া আমার দিকে চোখ তুলে তাকায়নি। তুই নিজে দেখ, ভাইয়া তার রুমে কাউকে আসতেই দেয় না, তার জিনিস ধরতে দেয় না, শুধু তোকে অ্যালাউ করে। এলিজাবেথ, একটু বুঝতে চেষ্টা কর, মানুষ তার প্রিয় জিনিসের ভাগ কেবল প্রিয়জনের সঙ্গেই করে। এলিজাবেথ উঠে দাঁড়ালো, অধর এলিয়ে বাঁকা হাসলো, বিদ্রুপ করে বলে, প্রিয় জিনিসের ভাগাভাগি না। এলিজাবেথ আশেপাশে কিছু খুঁজে বের করার জন্য চোখ ঘোরালো। হঠাৎ নজর গেল রিচার্ডের বেডের পাশের মদের বদলে। এক মুহূর্ত দেরি না করে সেটি হাতে তুলে নিল সে। ইব্রাত কপাল কুঁচকে এলিজাবেথের অদ্ভুত গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু পরক্ষণে যা ঘটল তাতে সে হতবাক। এলিজাবেথ মদের বোতলটি তুলে সোজা ছুরি মারল দেয়ালে ঝোলানো ড্রাগনের পেন্টিংয়ে। প্রচণ্ড শব্দে কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইব্রাত ভয় পেয়ে 2 হাত কানে চেপে ধরে। নিচ থেকে রিচার্ড, ন্যাসো আর লুকাস দৌড়ে উপরে আসে। পেন্টিংয়ের ভাঙা কাজ দেখে রিচার্ড থমকে দাঁড়ায়। শীত দ্বারা সোজা হয়ে 2 চোখ ঝলসে উঠল লেলিহান আগুন। রিচার্ড পুরো রোম কাঁপিয়ে গর্জে ওঠে, আমার রুচির বাইরে একটা টিস্যু আমার আবাসস্থলে আসে না, অন্য কাউকে ছোঁয়ার অনুমতি দেওয়াতে দূরের কথা। কে ভেঙেছে এই পেন্টিং? ইব্রাত ভয়ে একদম চুপসে গেল, মাথা নিচু করে কাপা গলায় বলল, এলিজাবেথ। রিচার্ডের চোখ মুহূর্তেই বাঁকিয়ে গেল এলিজাবেথের দিকে। চোখের আগুনে দৃষ্টি ধীরে ধীরে নরম হলো। খানিকটা থেমে গলা খাকারি দিয়ে কাইকুই করে ধরাশায়ী আওয়াজে বলল, ঠিক আছে, আরেকটা আনিয়ে নেব। সকলের সাথে সাথে এলিজাবেথও অবাক। একটু আগে ইব্রাতকে বলা কথাগুলো মনের মাঝে পাক খেতে বুক শুকিয়ে এলো। ন্যাসো, লুকাস আড়াআড়িভাবে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। রিচার্ড ইব্রাতের উদ্দেশ্যে জলদ গম্ভীর গলায় বলল, আই নিড সাম প্রাইভেট স্পেস। ইব্রাত ন্যাসোর দিকে তাকালে ন্যাসো চোখের ইশারা করল বেরিয়ে আসতে। ইব্রাত এক পলক এলিজাবেথের দিকে তাকালো। এলিজাবেথ স্তব্ধ হয়ে রয়েছে। ইব্রাত দৃঢ় পায়ে রিচার্ডের পাশ দিয়ে বেরিয়ে গেল। দরজার বাইরে যেতেই রিচার্ড এলিজাবেথের উপর দৃষ্টি রেখেই নীরের ঠান্ডা স্বরে বলল, ইব্রাত, দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাও। এখন কিছু অপ্রীতিকর সাউন্ড হতে পারে, যাও বাইরে যাও, একদম ঠিক হবে না। ইব্রাত অবাক হয়ে যায়, তবে বিপরীতে কিছু বলার সাহস তার নেই। রিচার্ড যা বলল তাই করল। দরজা লাগানোর শব্দে এলিজাবেথ হতচেতন হয়ে ফিরে। রিচার্ডের ঘোর লাগা দৃষ্টি দেখা মাত্র বুকের ভেতর তীব্র চাপা অনুভব হলো। রিচার্ডের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এক পা করে এলিজাবেথের দিকে এগিয়ে যেতে থাকে। এলিজাবেথ ভয়ে আশেপাশে তাকাতে থাকে। টেরেসের দিকে চোখ যেতেই দেখতে পেল গ্লাসটি খোলা। এলিজাবেথ দ্রুত সেদিকে ছুটে যায়। ওপাশে গিয়ে টেরেসের গ্লাস বন্ধ করে গ্লাসটি লক করে দেয়। এলিজাবেথের এই আচরণে রিচার্ডের ঠোঁটে বক্র হাসি খেলে গেল। বোকা এলিজাবেথ জানেও না চাবি রিচার্ডের কাছেই আছে, তবুও রিচার্ড তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয় না। তর্জনী আর মধ্যপা আঙুল ভেঙে গ্লাসে টকটক শব্দ তুলে ভারী হাসকি স্বরে ডাকল, কাম অন ডার্লিং, ওপেন দ্য ডোর বেবি গার্ল। এলিজাবেথ দরজা খোলে না, বরং ভয়ে আরও পিছিয়ে যেতে থাকে। রিচার্ড রাগ প্রকাশ না করে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বেডসাইড ক্যাবিনেট থেকে চাবি নিয়ে আসে। রিচার্ডের হাতে চাবি দেখতেই এলিজাবেথের অবয়ব অন্ধকারে মিলিয়ে যায়, আরও পিছিয়ে যেতে থাকে। রিচার্ড লক খুলে টেরেসে পা রাখে। ওর পদধূলি এলিজাবেথের বুকের ভেতর ঝড় তুলল। পেছাতে পেছাতে গিয়ে পিঠ গিয়ে থাকে রেলিংয়ের সাথে। আরও ভয় পেয়ে যায় এলিজাবেথ। নিচ থেকে কিছু বডিগার্ড চুপচাপ দাঁড়িয়ে এলিজাবেথের ঝুলে থাকা লাল চুলের দিকে তাকিয়েছিল অবাক চোখে। রিচার্ড এগিয়ে গিয়ে এলিজাবেথের গা ঘেঁষে দাঁড়ালো। ওর শরীরের মাতাল করা পারফিউমের ঘ্রাণ এলিজাবেথকে দুর্বল করে ফেলে মুহূর্তেই। আকস্মিক রিচার্ড 2 হাতে এলিজাবেথের কোমর শক্ত করে চেপে ধরে পা শূন্যে তুলে রেলিংয়ে বসিয়ে দিল ওকে। রিচার্ডকে দেখা মাত্র গার্ডদের কানের পাশ দিয়ে যেন ঠান্ডা এক হাওয়া বয়ে গেল। সকলে দ্রুত তাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। রিচার্ডের ঘোর লাগা দৃষ্টিতে এলিজাবেথের গরনে জুবুধুবু কাঁপন ওঠে। রিচার্ড ওর ভয়ের মাত্রাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য ওর অর্ধেক শরীর ছেড়ে দিল রেলিংয়ের বাইরে। শিউরে উঠে অভ্যন্তরণ। নিচে তাকানোর সাহস পায় না এলিজাবেথ।
চোখ মুখ কুঁচকে বন্ধ করে রেখেছে। শরীরে ভার নিচের দিকে বেশি থাকার কারণে এলিজাবেথের পেটের ওপর অংশের কাপড় সরে যায়। রিচার্ডের দৃষ্টি পরিবর্তন হয়, শরীরে অদৃশ্য এক ঝাঁক অস্থিরতা ভর করে। ঘন শুকনো ঢোক গিলতে থাকে, হালকা ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো এলিজাবেথের পেটের মধ্যস্থলে। সাদা দগদগে পাতলা চামড়ার খসখসে ওষ্ঠের ছোঁয়া লাগতেই শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল এলিজাবেথের। শরীর ঝাঁকুনি দিয়ে উঠলে খামচে ধরল রিচার্ডের চুল। রিচার্ড দম আটকে অধর চেপে ধরে রাখল সেই গভীরতায়। এলিজাবেথ কুকড়ে যেতে থাকে, অস্থির ভঙ্গিতে এলোমেলো করে দেয় রিচার্ডের চুল। রিচার্ড সোজা হয়ে দাঁড়ালো, এলিজাবেথকে সাবধানে কোলে তুলে নিল। এলিজাবেথ এখনও চোখ মুখ খিচে রেখেছে, নিঃশ্বাস চলছে না ওর। নিচে পড়ে থাকা অযত্নে শুকিয়ে যাওয়া একটি ফুলের টবের টহনিতে চমকিত হয়ে লুকাস উপরে তাকায় এবং সরাসরি রিচার্ডের চোখে চোখ রাখল। রিচার্ড আগে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল লুকাসের চোখ কোথাও অন্যদিকে ভ্রষ্ট হয়েছে কিনা। সন্তুষ্টি অনুভব করে রিচার্ড অধরের এক কোণ দিয়ে চোখের ইশারায় কিছু বুঝিয়ে দিল লুকাসকে। অতঃপর এলিজাবেথকে কোলে নিয়ে দ্রুত রুমে চলে গেল। রিমোট চেপে সমস্ত পর্দা নামিয়ে দিল। রুমের নিয়ন আলোতে এলিজাবেথের ভয়াবহ কাঁপানো চোখ দুটি আরও বেশি জলজলে হয়ে ওঠে। ঠিক তখনই বিকট শব্দ হলো, কেঁপে ওঠে রিচার্ডের শার্ট, খামচে ধরে এলিজাবেথ। এটা কিসের শব্দ ছিল? রিচার্ড এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে নীরের ঠান্ডা স্বরে বলল, গুলির। কার ওপর গুলি করা হয়েছে? রিচার্ডের দৃষ্টি ভঙ্গ হয় না, ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থেকে নিরুদ্বেগ ভাগ নিয়ে বলতে কিছু কাটতে। কাঁপছে এলিজাবেথের গলা। কেন? রিচার্ড ভনিতাহীন বলে, আমার জিনিসে চোখ তুলে তাকিয়েছিল। রিচার্ড আর কিছু না বলে এলিজাবেথকে বেডে শুইয়ে দিয়ে ওর উপর ঝুঁকল খানিকটা। এলিজাবেথ কনুই দিয়ে ঠেলে পেছনে যেতে চাইল। রিচার্ড ওর পা টেনে ওকে নিজের কাছে নিয়ে আসে। এলিজাবেথের চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। রিচার্ড ওর হাত শার্টের বোতামে রাখতেই চোখের কোণে লুকানো এক সূক্ষ্ম আলো, যা ধীরে ধীরে ম্লান হয়ে গেল। এই অস্থিরতার মাঝে এলিজাবেথের অনুভূতিটা মুহূর্তের জন্য হারিয়ে গেল শূন্যের অতলে। ক্ষীণ স্বরে বলল, আপনি এমনটা করতে পারেন না। রিচার্ড শার্টের একটা বোতাম খুলেই নিল, অতঃপর আরেকটু ঝুঁকিয়ে ওর ঘামে ভেজা নাকের ডগায় নাক ঘষে হিস হিস করে বলল, আমি সব পারি রেড। আপনি এত নিকৃষ্ট! ছি! পাকা হাসল রিচার্ড, ওর চিবুকে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে আর বলল, A mad boy, my fucking red. আকস্মিক এলিজাবেথ রিচার্ডকে ধাক্কা দিয়ে বেডে ফেলে ওর পেটের উপর উঠে বসল। হাঁটু ভেঙে রিচার্ডের বাহুর দুপাশ দিয়ে রিচার্ড অবাক হলো বটে, তবে তা ওর চেহারায় প্রকাশ পেল না। বাঁকা হেসে দেখতে থাকলো এলিজাবেথের কার্যক্রম। এলিজাবেথ হাতের পিঠ দিয়ে ওর চোখের জল মুছে নিল, অতঃপর চঞ্চল হেসে ঝুঁকল রিচার্ডের উপর। মুহূর্তে বদলে গেল কণ্ঠস্বর, নরম তুলতুলে হাত নিয়ে রাখলো রিচার্ডের শার্টের বোতামে, ফিস ফিস করে বলল, Let me unbutton. রিচার্ডের চোখ হাসলো এলিজাবেথের কথায়। এলিজাবেথ রিচার্ডের শার্টের বোতাম খোলার আগেই রিচার্ড শক্ত হাতে চেপে ধরল এলিজাবেথের কোমর। সুঠাম শক্তপোক্ত হাতে এলিজাবেথের শরীর কিছুটা উপরে তুলে নিয়ে বসালো আর একটু পেছনে। সঙ্গে সঙ্গে শরীর জমে যায় এলিজাবেথের দণ্ডায়মান কিছু অনুভূত হতেই। রিচার্ড এলিজাবেথের অবয়বের হালাত দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এলিজাবেথের মতোই হিস হিসে হাসকি স্বরে বলল, That's your position, red. সঙ্গে সঙ্গে এলিজাবেথ রিচার্ডের কোমরে গুজে রাখা গান বের করে ছিটকে দূরে সরে আসলো রিচার্ডের ওপর থেকে। গান পয়েন্টে নিয়ে নিল রিচার্ডকে, যদিও কাঁপছে হাত। রিচার্ড শার্টের বোতাম লাগাতে লাগাতে উঠে সোজা হলো। ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘন ঘটা। অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, রেড, কিছু দেখতে পাচ্ছ আমার চোখে? এলিজাবেথ দুঃসাহসী একটা কাজ করে ফেললেও ভেতরে ভেতরে তটস্থ। রিচার্ডের ঠান্ডা স্বর ওর ভেতরের ভয় আরও বাড়িয়ে দিয়েছে। কাপা গলায় বলে, মানে? কোনো ভয় দেখতে পাচ্ছ আমার চোখে? এলিজাবেথ নিশ্চুপ। রিচার্ড এবার দাপটে গলায় চেঁচিয়ে বলল, আমি আমি মৃত্যুকে ভয় পাই। পুরুষ মানুষ বরাবরই সুযোগ সন্ধানী, বিশেষ করে যখন ব্যাপারটা বউকে নিয়ে। রিচার্ডের রুমের দরজা বন্ধ করা হয় সাথে সাথেই, আর সেই ফাঁকেই ন্যাসো সুযোগ বুঝে ইবরাতকে কুলে তুলে নিয়ে রুমে ঢুকে দরজায় লাগিয়ে দিল। লুকাস বেচারা আর কি করবে, ফোনটা নিয়ে ওয়াশরুমে ঢুকে সেও দরজা চাপালো।
রুমে ঢুকতেই ইবরাত মোচড়ামুচড়ি করে নাসর কোল থেকে নেমে গেল। চোখে স্পষ্ট বিরক্তি, ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি করলেন? লোকা ভাইয়া দেখে ফেললো যে। নাসর নিরুদ্বেগ ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল। কি দেখে ফেললো? ইবরাত রাগে ফুসতে ফুসতে দু হাত কোমরে রেখে চাপা স্বরে বলল। আমাকে কোলে তুললেন যে। নাসর খপ করে ইবরাতকে চাপড়ে ধরল। ইবরাত ওর বাহুর ভেতর মোমের মতো মিশে গেল। মুহূর্তেই রাগ গলে পড়ল। নাসর প্রসারিত বুকে মুখ ঘষতে ঘষতে শান্তির নিঃশ্বাস ফেলল ইবরাত। নাসর ইবরাতের মাথায় থুতনি চেপে ধরে গভীর অধিকার নিয়ে বলল, আমার বউকে আমি কোলে নেব। মানুষের দেখা দেখিতে কি এসে যায়? ইবরাত নেসর বুকে বিড়াল ছাড়ার মতো মিশে রইল। ওসবানি স্বরে ফিস ফিস করে বলল। ইস, তখন তো পাত্তাই দিতেন না। নাসর ঠোঁট একপাশে টেনে হাসি ফুটল। ইবরাতের মাথায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। অতপর বুক থেকে সরিয়ে ওর ছোট্ট বুকটা নিজের বিশাল হাতের আজলায় ধরে খুবই নরম স্বরে বলল, অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আমাকে মাফ করে দিন ম্যাডাম ফুলি। ম্যাডাম ফুলি মানে? নাসর ক্রোধের লাল বর্ণ ধারণ করা ইবরাতের নাকে নাক ঘষল। দুহাতে কোমরের আশেপাশে বিস্তৃত জড়িয়ে দুষ্ট হেসে বলল, কিছু হলেই গাল ফুলে বসে থাকো, তো আর কি বলবো? ইবরাত খামচি বসালো নেসর বুকে, ভেঙচি কেটে বলল, বেশ করি, সবকিছু সুদে আসলে প্রতিশোধ নেব। নাসর চোখ বড় বড় হয়ে গেল। বিস্মিত ভঙ্গিতে বলল, কিসের প্রতিশোধ? ইবরাত ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, বিয়ের আগে কম কষ্ট দিয়েছিলেন আমাকে? নাসর ঠোঁট কামড়ে হেসে ইবরাতকে আরো কাছে টেনে নিল। হাসকি স্বরে বলল, এখন আর কষ্ট দিই না, তাই না? ইবরাত নাক সিটকে উত্তর দিল, না, তবে এখন খুব জ্বালাতন করে। আপনার জন্য একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি না। এইটুকু বলেই থেমে গেল ইবরাত। ঠোঁট কামড়ে চোখ মুখ কুচকে ফেললো। নাসর ঠোঁট কামড়ে হেসে ওর লাল টুকটুকে গোল গালে চুমু খেয়ে কানের কাছে ঠোঁট এনে ফিস ফিসিয়ে বলল। আমার কথার উত্তর এখনো পাইনি। নাসর উত্তপ্ত নিঃশ্বাসে ইবরাতের লোমকূপ জেগে উঠল। অস্পষ্ট স্বরে ফিস ফিসিয়ে বলল, কোনটা? এখন আর কষ্ট দিই না। না। নাসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইবরাতের দিকে চেয়ে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, তাহলে রাতে কান্না করো কেন? ইবরাত সঙ্গে সঙ্গে নাসর বুকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। নাসো ফিক করে হেসে দিল। এক সময় গম্ভীর ন্যাসো এখন একেবারে প্রাণ খোলা। ভালোবাসার জাতাকলে পড়ে অর্ধাঙ্গিনীর সান্নিধ্যে তার গম্ভীরতা উধাও। ইবরাত চোখ কুঁচকে বলল, আপনার মতলব আমার মোটেও সুবিধা লাগছে না মশাই, দূরে সরুন, আমি এখনো উইক। ন্যাসো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করুণ স্বরে বলল, প্লিজ শুধু একবার। ইবরাতের কড়া জবাব এলো, না, আপনাকে আমি খুব ভালো করেই জানি। ন্যাসো আবারও, ট্রাস্ট মি রাত। কিন্তু ইবরাতও নাসর বাঁধা কাটকাট জবাব দিল, এই ক্ষেত্রে আপনাকে আমি এক আনার বিশ্বাসও করি না। ভেঙে দিয়েছেন আমার সব বিশ্বাস। না মানে না। নাসর চোখে মুখে অসহায় ছাপ ফুটে উঠল। চুপসানো গলায় বলল, শুধু 20 মিনিট, প্রমিস। ইবরাত চোখ রাঙিয়ে রুষ্ট গলায় বলল, বাইরে কত ঠান্ডা দেখেছেন? নাসু দুষ্টু হেসে ইবরাতের দিকে এক পা করে এগোতে এগোতে বলল, বউ থাকলে সঙ্গে ঠান্ডা লাগে না অঙ্গে। ইবরাত পাশ থেকে টিভির রিমোট নিয়ে ছুঁড়ে মারল নাসর দিকে। কির মিরিয়ে বলল, স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে, স্বামী গেলে দূরে কাঁপন উঠে সর্বাঙ্গে। দূরে সরুন তো। নাসো পুরোপুরি মিয়ে গেল। ইবরাত নাসোর চেহারা দেখে ঠোঁট চেপে হাসল। হঠাৎ কিছু মনে পড়তেই নাসো ব্যস্ত পায়ে বেডসাইড ক্যাবিনেটের দিকে এগোতে লাগলো। ইবরাত উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি করছেন আপনি? নাসো যেতে যেতে বলল, তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? ইবরাত সঙ্গে সঙ্গে চুপসে গেল। ঠোঁট চেপে নাক মুখ কুঁচকে মাথা নুইয়ে রাখলো। নাসো ড্রয়ার খুলে ওষুধের পাতা হাতে নিয়ে চোখ গরম করে ইবরাতের দিকে তাকালো। পরপর ক্যাবিনেটের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ওষুধ সহ ইবরাতের সামনে গিয়ে ভ্রু উঁচিয়ে দৃঢ় স্বরে বলল, মুখ খুলো, তুমি এখনো অনেক ছোট রাত, আমি কোনো রিস্ক নিতে চাই না। ইবরাত বাধ্য মেয়ের মতো ঔষধ খেয়ে নিল। কিন্তু ঠিক পর মুহূর্তেই নাসোর দিকে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, এখন ছোট বলতে আসছে, তখন তো ছোট কথাটা একবারও মনে পড়ে না। দড়ি ওড়না যা পায় তাই দিয়ে হাত বেঁধে ফেলে, মিচকে শয়তান একটা। ইবরাতের বিড়বিড় কথাগুলো নাসোর কানে স্পষ্টই গেল। ঠোঁটের কোণে চাপা হাসি নিয়ে ইবরাতকে নিজের দিকে ঘুরিয়ে আনল নাসো। কপালে কপাল ছুঁয়ে চোখে গভীর দৃষ্টি নিয়ে নিখুঁত স্বরে বলল, রাখলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে রাত,
এভাবে রেগে নিজের সর্বনাশ ডেকে এমন না। আমার কিন্তু তোমাকে এলোমেলো করে দিতে বেশিক্ষণ লাগবে না। ইব্রা জানে নাসর কথা ফাঁকা হুমকি নয়। লোকটার চোখে মুখের অভিব্যক্তি দেখে তার মতলব স্পষ্ট বোঝা যায়। পরিস্থিতি সামাল দিতে ইব্রা দ্রুত প্রসঙ্গ বদলে বলল, আমাকে বিয়ে করে আপনি খুশি তো? নাসর একটু থমকে গেল, পরপরই ফিচেল হাসল। মুখের গাম্ভীর্য আরও নরম হয়ে এলো। ইব্রাতকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে বলল, খুশি অনেক। এই ইতিম আমিটার তুমিই এখন সব, আমার পরিবার, আমার সুখ। ইব্রাত লাজুক হাসল, মনের ভেতর উষ্ণতা ছড়িয়ে গেল। পর মুহূর্তেই মুখ তুলে বলল, আর আমাদের ধর্ম গ্রহণ করি? নাসো চোখের গভীরতায় অটল ভরসা নিয়ে তাৎক্ষণিক বলল, শান্তির ধর্ম গ্রহণ করেও আমি খুব খুশি। তুমি তো আমাকে শেখালে কোথায় সত্যিকারের শান্তি মেলে। ইব্রাতের তনু মনে এক প্রখর অনুভূতি কামড়ে ধরল। কালো বর্তমানকে রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝলসে উঠল এক নির্মল বিশুদ্ধ দ্রুতি। হৃদয়ের আনাচে কানাচে দোল খেল করকরে বসন্তের সজীব দোলনা। সব ভুলে ইব্রাতের চোখ আটকে গেল মানুষটার নিরেট চিবুকে। হঠাৎ নাসর চিবুক গম্ভীর হয়ে উঠল, গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাকে মনে হয় ইতালি যেতে হবে। ইব্রাতের অবয়বে আধার নেমে এলো। নাসর শার্টের কোনা খামছে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? নাসর চোখ মোলায়েম হলো। ইব্রাতের মাথাটা নিজের অস্থির বুকে রেখে বলল, ফাদারের শরীরটা ভালো নেই। ইব্রাতের কণ্ঠ থরথর করে কাঁপল। শিব ভাইয়া জানি? না, ফাদার কাউকে কিছু বলেনি। মান অভিমান চলছে ওদের মাঝে। গার্ডের কাছ থেকে খবর পেয়েছি আমি। কি নিয়ে মান অভিমান? নাসর একটু থেমে বলল, বস ফাদারের কথা রায় শুনে বাংলাদেশে ফিরে এসেছে। এটাই হয়তো ক্ষোভের কারণ। ইব্রাত হঠাৎ নাসর বুকে মুখ ঘষতে ঘষতে চাপা উদ্বেগে বলল, আপনি এই লাইন ছেড়ে দিন না প্লিজ। লম্বা শ্বাস টানল নাসো। ইব্রাতকে সোজা করে দু হাতে ওর মুখ চেপে ধরে দৃঢ় স্বরে বলল, তুমি সবটা জেনে আমার জীবনে এসেছো রাত। আমি যেই লাইনে আছি, এখান থেকে আজ বেরিয়ে গেলে কাল আমার মৃত্যু নিশ্চিত। আমার লাশটাও খুঁজে পাবে না তুমি। আমার সাথে তোমার জীবনেও আশঙ্কা রয়েছে। ইব্রাতের চোখে জল জমে আসে। বিষণ্ণ অনুভূতিতে ওর নরম ভগ্ন হৃদয় ভেঙে পড়ে। নাসর হাতে হাত রেখে ভেজা গলায় বলল, আমি বিয়ের পর থেকেই মৃত্যুকে ভয় পাই। আমি মরে গেলে যদি আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলেন? নাসো হেসে দিল ইব্রাতের সরল কথায়। তবে এই সরল কথার আড়ালে থাকা গভীর ভালোবাসার অনুভূতি ভেবে বুকে প্রশান্তি ঢেউ খেলে গেল। ইব্রাতের কপালে শক্ত করে ঠোঁট ছুঁয়ে দিল। হঠাৎ চোখে পড়ল বিছানার বেডশিটে লেগে থাকা ছোপ ছোপ রক্তের দাগে। এ কি, বেডশিট চেঞ্জ করেনি কেন? বেডের দিকে তাকাতেই পায়ের নিচে শিরশির করে উঠল ইব্রাতের। ইব্রাতের তনুমনে এক অজানা অনুভূতির সঞ্চার হলো। পেটে অজস্র প্রজাপতি উড়ে গেল। এক ঝাঁক লজ্জা বাসা বাঁধল যেন ওর গায়ে। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দটা থামার নামই নেই। হৃদয়ের প্রতিটি ধ্বনি মুহূর্তে আরও তীব্র হয়ে ওঠে। কাইকুই করে রিনিঝিনি আওয়াজে বলল, বাসায় তো আর কোনো মেয়ের নেই। আম্মুকে কিভাবে বলি এটা? আর আমার আলসেমি লাগছিল তাই। নাসো বিষয়টা বুঝতে পেরে ইব্রাতকে ছাড়িয়ে কাউচে বসিয়ে ক্যাবিনেট থেকে একটি নতুন বেডশিট বের করে নিল। ইব্রাত মনোমুগ্ধকর দৃষ্টি দিয়ে চেয়েছিল নাসোর দিকে। তাদের বিয়ের আজ 5 দিন, অথচ এই 5 দিনেই কত পরিবর্তন এই মানুষটার মাঝে। স্বামী স্বামী একটা ভাব এসে গিয়েছে একদম। নাসোর চওড়া তামুকে আজ অন্যরকম ভাব, স্বতঃস্ফূর্ত কদম, উষ্ট্রপটে চঞ্চল হাসি। অথচ এই হাসি খুব কমই দেখেছে সকলে। গুরু গম্ভীর কঠিন মুখবিবর দেখে মনে হতো দমকানো ছাড়া কিচ্ছুটি জানে না। অথচ এই লোক যে মারাত্মক লেভেলের ঠোঁটকাটা আর আদুরে, এটা তার থেকে ভালো কে জানে। সম্পর্কটা কতটা তিক্ত ছিল এখন সেটা সময়ই জানে। আর এখন একজন দায়িত্ববান স্বামী। নাসো চাদর বদলাতে বদলাতে চোখ উঁচিয়ে ইব্রাতের দিকে তাকালো। ভ্রু নাচাতেই ইব্রাত দুহাত ছড়িয়ে দিল। নাসো দাঁড়িয়ে গেল, একগাল হেসে নিজেও দুহাত ছড়িয়ে ইব্রাতের দিকে এগোলো। ইব্রাত আর দেরি করল না, নাসোর গলায় ঝুলে পড়ল। দু পা দিয়ে পেঁচিয়ে ধরল নাসোর কোমর। আস্তে পিস্তে জড়িয়ে গেল একদম। মেয়েটা এমন আদরেই সারাক্ষণ গায়ের সাথে মিশে থাকতে চায়। এতে অবশ্য নাসোরও কোনো আপত্তি নেই। তার বিশাল শরীরে ইব্রাত যেন একটা বাচ্চার মতোই। ইব্রাতকে নিজের সাথে মিশিয়ে রেখে নাসো অনায়াসে বেডশিট বদলে ফেলল। ইব্রাত নাসোর ঘাড়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আপনার সাথে থাকলে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। নাসো মৃদু হাসল, চোখে ভরল একরা স্নেহ।
তাহলে এভাবেই থাকো সারা জীবন। বলে ইব্রাতের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আকস্মিকভাবে ন্যাসো ইব্রাতকে বিছানায় শুইয়ে দিল, তবে সম্পূর্ণ নয়। দুহাত বিছানায় রেখে নিজের ভারসাম্য ধরে রেখে ইব্রাতের উপর ঝুঁকে রইল। ইব্রাতের হাত এখনো ন্যাসোর গলায় পেঁচানো, আর পিঠ লেগেছে বিছানার নরম চাদরে। ন্যাসোর চোখে ঝলক দিয়ে উঠল অন্যরকম কিছু, গভীর দাবি জানানো এবং একটু বুনো। ন্যাসোর দৃষ্টি বুঝতে পেরে তলপেটে অচেনা চাপ অনুভব করল ইব্রাত। বুঝতে পারল ন্যাসোর ইচ্ছেটা স্পষ্ট। ন্যাসো ধীরে ইব্রাতের কানের কাছে মুখ নিয়ে গেল। পুরুষালী ভারী গভীর হাসকি স্বরে ফিসফিস করে বলল, সুন্দর করে বিছানা গুছালাম, এবার চলো এলোমেলো করি। ইব্রাত শ্বাস আটকে রইল, তবে ন্যাসো আর কোনো উত্তর বা সম্মতির অপেক্ষায় থাকল না। মুখ ডুবিয়ে দিল ইব্রাতের ঘাড়ের নরম মাংসে ও ঠোঁটের স্পর্শে জ্বলন ধরিয়ে দিতে থাকলো ইব্রাতের সর্বাঙ্গে। ইব্রাতের শরীর কেঁপে উঠল, দু হাতে বিছানার চাদর খামছে ধরল। তাদের দ্রুত হয়ে আসা নিঃশ্বাস ভারী করে তুলল চারপাশের বাতাস। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। আলো নরম আভায় আবেগের গভীর স্রোত বয়ে চলল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখনই কর্কশ শব্দে বেজে উঠল ফোন। ইব্রাতের উপর থেকে সরে আসলো ন্যাসো। ইব্রাত সঙ্গে সঙ্গে বেডশিট দিয়ে নিজেকে ঢেকে ফেলল। হাঁপাচ্ছে দুজনেই। ন্যাসো ফোন কেটে তপ্ত শ্বাস ফেলল। বিরক্তিতে উচ্চারণ করে তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলতে থাকলো, রাত, আমরা ফিউচার প্ল্যানিং করার সময় দূরে কোথাও যে নিব। এখানে থাকলে বসের জ্বালায় ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আনা সম্ভব নয়। ইব্রাত ঠোঁট চেপে হাসতে লাগলো। ন্যাসো ঝুঁকে অর্ধনগ্ন ইব্রাতের কপালে গভীর পরশ এঁকে নিচ থেকে শার্ট তুলে পড়তে পড়তে বেরিয়ে গেল। ইব্রাত বিছানার শেষ প্রান্তে পড়ে থাকা ওর জামাগুলো নিয়ে গায়ে চাপিয়ে নিল। এলিজাবেথ মেঝেতে বিধ্বস্ত হয়ে বসে আছে। অন্তঃকরণে উত্থাল পাতাল ঢেউ খেলছে, তবুও চোখে এক ফোঁটা জল নেই। খরার মতো শুকিয়ে গেছে ওর কোমল ত্বক। বুকের গভীর থেকে উঠে আসা ভাঙনের শব্দ ওকেই কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ নির্বাক বসে আছে এলিজাবেথ। ঠিক তখনই রুমে ঢুকে ইব্রাত, হাতে একটা ক্যাট বাস্কেট। এলিজাবেথ দ্রুত নিজের কষ্ট আড়াল করে নেয় আলগোছে। এলিজাবেথ চোখ তুলে তাকায় ইব্রাতের দিকে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি সাজিয়ে। ইব্রাতের ঠোঁটে চঞ্চল হাসি। এগিয়ে আসতে আসতে বলল, কি রে, তুই নিচে বসে আছিস কেন? এলিজাবেথ চাপা হাসি দিল, উঠে দাঁড়িয়ে বলল, আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি চলে যাব, তার আগে তোকে কিছু কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোন। এলিজাবেথ কথার মাঝেই খেয়াল করলো ইব্রাতের হাতে ধরা বাস্কেটটা। ভেতরে তাকাতেই চোখ ঝলমল করে উঠল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, জুলিয়েট। ইব্রাত কপাল কুঁচকাল, পাশে বসে বলল, তুই এর মধ্যে নামও ঠিক করে ফেলেছিস? এলিজাবেথ তড়িঘড়ি করে বাস্কেটটা নিয়ে ভেতর থেকে ছোট্ট বিড়ালটিকে বের করলো। বুকের সঙ্গে জড়িয়ে আদরে ভরিয়ে দিল। চোখ ভরে এলো অশ্রুতে। হ্যাঁ, দেখার সাথেই নাম ঠিক করে ফেলেছিলাম, কিন্তু এটা এখানে আসলো কিভাবে? আমি তো ভেবেছিলাম সেদিন ওই ধ্বংসজ্ঞে ওকে হারিয়ে ফেলেছি সবার মতো। গলার স্বর ভাঙল, কিন্তু চোখে মুখে এখন শোকের বদলে প্রশান্তির আভাস। বিড়াল ছানাটাও যেন এলিজাবেথকে চিনতে পেরেছে। বহুদিনের আপন সঙ্গীর মতো একদম খাপটি মেরে রয়েছে ওর বুকে। আদরগুলো সাদরে গ্রহণ করছে মিটি মিটি চোখ বুজে। এলিজাবেথ অনুভব করল বুকের ভেতরে জনহরাগুলো যেন ধীরে ধীরে কমে আসে। অস্থির হৃদয়ে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়ছে। এখানে আসলে কিভাবে? কে নিয়ে এসেছে? ইব্রাত পায়ের নখে চিমড়াতে চিমড়াতে বলল, রিক ভাইয়া। রিচার্ডের নাম শোনা মাত্রই এলিজাবেথের মুখ তেতো হয়ে গেল, তবুও চোখে চকচকে কৌতূহল ফুটে উঠল। বলল, কিন্তু কিভাবে? জুলিয়েটকে তো আমি রাস্তায় পেয়েছিলাম, ও তো আনঅ্যাডাপ্টেড না? ইব্রাত খানিকটা বিরক্তি ছেড়ে বলল, আরে বাবা, ওরা কি এয়ারলাইন্স দিয়ে যাওয়া আসা করে নাকি? প্রাইভেট জেটে করে নিয়ে এসেছে। কথাটা শুনে অবাক চোখে তাকিয়ে রইল এলিজাবেথ। জুলিয়েটকে বুকের সঙ্গে আরো শক্ত করে আঁকড়ে ধরল। পুরনো স্মৃতির গভীর কোনো কষ্ট ধীরে ধীরে যেন মুছে যাচ্ছে। কিছু মনে হতেই এলিজাবেথ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জুলিয়েট কি এতদিন তোর কাছে ছিল? ইব্রাত এবার হাতের নখ দাঁতের চিপায় দিল। এটা ওর জন্মগত স্বভাব, নখ কামড়ানো। নখে দন্ত বসিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আরে না, ভাইয়া তো মায়াকে কাউকে ধরতেই দেয়নি। আমি শুধু প্রথম দিন দেখেছিলাম আর আজ। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে উঠল। সুকঞ্চিত কণ্ঠে বলল, মায়াকে? ও।
বিড়ালটার দিকে ইশারা করে দেখালো ইব্রাত। নাক শীতকালো এলিজাবেথ। মানে কে ওর নাম দিয়েছে? ইব্রাত এবার বেশ চঞ্চল ভঙ্গিতে এলিজাবেথের দিকে ঘুরে বসলো, কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া শোন না, ভাইয়া যেদিন ওকে নিয়ে এসেছিল আমি নিতে চেয়েছিলাম, তখন আমাকে কি বললো জানিস? এলিজাবেথ ভ্রু গুছিয়ে প্রশ্নবোধক দৃষ্টি ছুড়ে দিল ইব্রাতের দিকে। ইব্রাত এবার কণ্ঠস্বর গম্ভীর করে ঘাড় উঁচু করে রিচার্ডের মতো ভঙ্গি করে বলতে শুরু করলো, নোপ, ইটস ভেরি স্পেশাল। আমি আমার স্পেশাল জিনিস কারোর সাথে শেয়ার করতে অভ্যস্ত নই, সরি। কথাগুলো শোনার পরও এলিজাবেথের মুখে স্থিরতা থাকলো, তবে চোখের ভেতরে তোলপাড় আরও স্পষ্ট হতে লাগলো। ইব্রাত আবারও একই ভঙ্গিমায় বলতে শুরু করলো, আমি একটু সাহস করে বললাম, স্পেশাল হওয়ার পেছনের কারণটা কি ভাইয়া? ওমা, ভাইয়া সবাইকে অবাক করে দিয়ে কোনো রকম রাগঝাগ ছাড়াই বিলম্বহীন জবাবে বলল, স্পেশাল পার্সন। এই উত্তর শুনে আমি এমনকি সবাই অবাক। ওনার দিকে তাকালে উনি আমাকে চোখে ইশারায় সবটা বুঝিয়ে দিলেন। পরে বুঝলাম স্পেশাল মানুষটা যে কে। এইটুকু বলে মিটিমিটি হাসলো ইব্রাত। আবার বলতে শুরু করলো, এরই মধ্যে ভাইয়া লোকা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, এতটুকু শুনে এলিজাবেথের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো, তবে কোনো উত্তর মিলছিল না। ইব্রাত নিজের মতো বলতেই আছে, যখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম মায়াকে, তখন ভাইয়া ওকে দেখালো। মায়া নাম কেন রেখেছে জিজ্ঞেস করাতে বলল। এইটুকু বলে ইব্রাত হো হো করে হাসতে শুরু করলো। ওর গাল ব্লাশ করছে। এলিজাবেথের চোখজোড়া বিস্ময় ভরে উঠল। অজানা এক ভালোবাসার আভাস ছেয়ে গেল মনের আকাশে। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হতে থাকলো। সেই শব্দগুলো অন্তরের গভীরে এক অজানা তৃপ্তি নিয়ে আসছিল। এলিজাবেথ কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে বিকট গোলাগুলির শব্দ ভেসে এলো। কেঁপে উঠে দুজনেই। ভয় বিড়াল ছানাটি এলিজাবেথের বুকের সাথে আরও শক্ত করে চেপে যায়। শব্দ ক্রমশই বাড়তেই থাকে, যেন কোনো এক অমঙ্গল সংকেত নিয়ে আসে। এলিজাবেথ তড়িঘড়ি করে বিড়ালটিকে বাস্কেটে ঢুকিয়ে দিল। ইব্রাতের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? ওনারা কথায়। এলিজাবেথের গলা কাঁপছে। তার থেকেও বেশি কাঁপছে ইব্রাতের গলা, শরীর থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ওরা তো বেসমেন্টে গেল। এলিজাবেথ, এসব কি হচ্ছে? আমার খুব ভয় করছে রে। এলিজাবেথ বাস্কেটটি ইব্রাতের কাছে দিয়ে দ্রুত জানালার কাছে গেল। বাইরে তাকাতেই গা শিউরে ওঠে। লনে গার্ডদের লাশ বিছিয়ে পড়ে আছে। যারা আক্রমণ করেছে ওরা বাইরের কেউ। ভাবতেই বুক শুকিয়ে এলো এলিজাবেথের। এই মুহূর্তে রিচার্ড ছাড়া তাদের কে বাঁচাবে? কিন্তু বেসমেন্টে বাইরের কোনো শব্দ যায় না, আর না ভেতরের শব্দ বাইরে আসে। এখন কি হবে? এর মধ্যে অনেকগুলো পায়ের শব্দ ভেসে এলো। দল বেঁধে কারা যেন উপরে আসে। এলিজাবেথ ছুটে গিয়ে ইব্রাতকে বুকের সাথে চেপে ধরে। তাদের নিরাপত্তার শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। যদিও সে নিজেও দুর্বল। ইব্রাত কেঁদে দেয়, ভয়ে জাপটে ধরে এলিজাবেথকে। তখনই ছদ্মবেশী 10-এর ও অধিক লোকের দল উপরে চলে আসে। তাদের দেখা মাত্রই ইব্রাত এলিজাবেথের বুকে মুখ লুকিয়ে ভয়ে চেঁচাতে থাকে। হাতে ঝুলে থাকা বাস্কেটের ভেতর বিড়ালটিও ভয়ে গুটিয়ে যায়। এলিজাবেথের চোখের পাপড়ি কাঁপতে থাকে। শিউরে ওঠে অভ্যন্তর ওদের হাতের অস্ত্রের সমাহার দেখে। ছদ্মবেশীদের মধ্যে একজন ফোনে ছবি দেখে। এলিজাবেথের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, এটাই সেই মেয়ে, নিয়ে চল এটাকে। সঙ্গে সঙ্গে কয়েকজন এগিয়ে এসে এলিজাবেথের বুক থেকে ইব্রাতকে সরিয়ে এলিজাবেথকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে থাকে। ইব্রাত ছাড়ে না এলিজাবেথের হাত। ওদের সঙ্গে জোড়াজুড়ি করে ছাড়াতে চায় এলিজাবেথকে। হাউমাউ করে কেড়ে আগত মিনতি করতে থাকে, ছেড়ে দাও আমার বোনকে প্লিজ। একইভাবে কাছে এলিজাবেথও। বাস্কেটটা পড়ে যায় এক কোণায়। দুই প্রান্তে দুজনের হাতে ধরে টানতে থাকে ঘাতক। তাদের আলাদা করার জন্য ইব্রাত শক্ত হাতে চেপে ধরে রেখেও পারছে না, তবে ছাড়ছে না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যায় বোনকে রক্ষা করার জন্য। গুমোট পরিবেশ অস্থির হয়ে ওঠে তাদের আহাজারিতে, যেন পৃথিবীটাও যেন থেমে গেছে। ইব্রাতের হাত শক্ত করে ধরেছিল এলিজাবেথ, কিন্তু সন্ত্রাসীরা ওকে আরও শক্তভাবে টানছিল। এলিজাবেথের মুখে ভীতি আর কষ্ট, চোখে পানি জমে গেছে। আপনারা দয়া করে ছেড়ে দিন আমার বোনকে। ইব্রাত, ছেড়ে দে আমায়।
এলিজাবেথের কণ্ঠে অনুনয়, ভেতরের দুর্বার যন্ত্র এতই ছটফট করছে যেন পৃথিবী ওর চারপাশে ধ্বংস হয়ে যাচ্ছে। ইবরাত বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করছিল, কিন্তু সন্ত্রাসীদের শক্তি তার সব চেষ্টা নস্যাৎ করে দিয়েছিল। শেষে উপায়ন্তর না পেয়ে একজন ছদ্মবেশী ইবরাতের মাথায় বিশাল অস্ত্র দিয়ে আঘাত করে। সাথে সাথে ইবরাতের মাথা ফেটে রক্ত বের হতে থাকে, শরীর ছেড়ে নিচে পড়ে যায়। তবুও শেষ পর্যন্ত লড়ে যায় নিজের সর্বস্ব দিয়ে বোনকে রক্ষা করার জন্য। এলিজাবেথ অসহায় চোখে দেখতে থাকে রক্তাক্ত ইবরাতকে। ঘাতকটি লাথি মেরে ইবরাতকে সরিয়ে এলিজাবেথকে হিস্ট্রে নিয়ে যেতে থাকে। এলিজাবেথের চোখে ঘোলাটে জল জমে আসে। বুকের ভেতর এক অসীম শূন্যতা অনুভূত হয়, কিন্তু ভেতরে এক ভয়াবহ প্রতিজ্ঞা জাগে। সে নিজের বোনের জন্য কিছু করবে, নিজের জীবন বাজি রেখে হলেও। এলিজাবেথকে টেনে হিস্ট্রে রুম থেকে বের করার সময় কৌশলে পায়ে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়, যার ফলে ইবরাত রক্তাক্ত অবস্থায় ঠ্যাঙাতেও আর আসতে না পারে। এই দরজার চাবি রিচার্ড ছাড়া কারো কাছে নেই, আর রিচার্ডের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলেও না। একজন ক্রোধের বশীভূত হয়ে এলিজাবেথকে রেলিংয়ের উপর ফেলে ওর গলা চেপে ধরে। নিঃশ্বাস আটকে চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথের গলা চেপে ধরা হাতটি হঠাৎ আলগা হয়ে গেল। কাশতে কাশতে গভীর শ্বাস নেয় এলিজাবেথ। চোখে কুয়াশা জমে গেছে। নিচে তাকাতেই দেখতে পেল তাকবীর দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক, চোখ জল করছে দৃঢ়তা আর ক্রোধের মিশেলে। মেঝেতে পড়ে থাকা ঘাতকের মাথা ছিন্ন ভিন্ন, রক্ত ছড়িয়ে আছে চারপাশে। তাকবীরের উপস্থিতি মুহূর্তেই এলিজাবেথের ভাঙা আত্মাকে জোড়া লাগালো, কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হলো না। উপর থেকে আরও শত্রুরা তাকবীরের দিকে তেড়ে আসতে থাকে, তবে তাকবীর অবিচল থেকে নিপুণ দক্ষতায় একে একে তাদের গুলি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ইতোমধ্যে এক সন্ত্রাসী এলিজাবেথের হাত ধরে টানতে শুরু করে। এলিজাবেথ দিশেহারা হয়ে তাকবীরের দিকে ফিরে চেঁচাতে থাকে, ভালো মানুষ, আমাকে বাঁচান। তাকবীর এক পলকের জন্য থামে। তাদের চোখ মিলতেই মনে হলো যেন তারা দুজনেই পরস্পরের জন্য শেষ ভরসা। হঠাৎ পেছন থেকে একজন তাকবীরের মাথায় আঘাত করে। পড়ে গেল তাকবীর, কপাল বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ল। তবুও তাকবীর নিটল, রক্তাক্ত হয়ে গেলেও সেই ঘাতকের কাঁধে শুট করে এলিজাবেথকে মুক্ত করে। ছাড়া পেয়ে এলিজাবেথ ছুটে আসে তাকবীরের কাছে। এলিজাবেথ এক নিঃশ্বাসে তাকবীরের মাথার রক্তাক্ত জায়গায় চেপে ধরে। চোখে ভয় আর অসীম কষ্টের মিশ্রণ। নিচ থেকে আরও লোক উপরে আসে। সময় ফুরিয়ে যাচ্ছে তাদের। তাকবীর ক্লান্ত, কিন্তু অবিচল থেকে এলিজাবেথকে বলে যাচ্ছে, এলোকেশি, প্লিজ যাও, ওরা আসছে। কণ্ঠে অস্থিরতা, এক শেষ চেষ্টায় প্রার্থনা। এলিজাবেথ তাকবীরের কথায় কাঁদতে থাকে অঝরে। আপনাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাব? কান্না থামাতে পারে না এলিজাবেথ, শ্বাস ভারী হয়ে ওঠে। তাকবীর জোর দিয়ে বলল, আমি জন্মের পর থেকে কষ্ট পেতে পেতে এই জায়গায় এসেছে। প্লিজ আমার কথা ভেবো না, পালাও তুমি। আমি তোমাকে হারাতে চাই না এলোকেশি। এলিজাবেথ তাকবীরের হাত থেকে আস্থা হারানোর ভয় নিয়ে কণ্ঠে এক ফ্যাঁসে আওয়াজে বলল, আমিও আমার অবস্থা জায়গা হারাতে চাই না ভালো মানুষ। তাকবীরের কণ্ঠ এবার কঠিন হয়ে উঠল। এলিজাবেথ, আমার কসম লাগে, তুমি পালাও। এলিজাবেথ আরও অসহায় হয়ে পড়ে। এলিজাবেথ জানে একে অপরকে হারানোর কোনো উপায় নেই, কিন্তু তাকবীর ওকে পালানোর অনুরোধ করেই যাচ্ছে। তখনই সিঁড়ির উপরে আরও শত্রু এসে পড়ে। এলিজাবেথ শক্ত হয়ে জমে থাকে, ঠিক কী করবে বুঝে উঠতে পারে না। শুধু কান্না আরও তীব্র হতে থাকে। তাকবীর এবার এলিজাবেথের হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে এক শোকার্ত চিৎকারে বলল, এলিজাবেথ পালাও। তাকবীরের কণ্ঠে আর কোনো কোমলতা ছিল না, শুধুই কঠোরতা। কখনোই তাকবীর এভাবে এলিজাবেথকে নাম ধরে ডাকে না, কিন্তু এবার তাকবীর তা করে এলিজাবেথকে শেষ বার্তাটা দেয়। এলিজাবেথ কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে ছুটতে থাকে। কয়েকজন শত্রু এলিজাবেথের পেছনে আসতে চেষ্টা করে। তাকবীর তাদের পা চাপড়ে ধরে ওরা তাকবীরের উপর পা দিয়ে আঘাত করে নিজেদের ছাড়িয়ে এলিজাবেথের পেছনে ছুটে যায়, যেন তারা আজ প্রতিজ্ঞাবদ্ধ এলিজাবেথকে শেষ করেই ছাড়বে। ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকায় গুণ ধরা বিভীষিকাময় জীবন থেকে যতই এলিজাবেথ পালাতে চায় না কেন, বিপদকে ছাড়ে না। হঠাৎ করে তাকবীরের চোখের রং পরিবর্তন হয়ে গেল। ওর মস্তিষ্কে জমে থাকা ক্রোধ বিস্ফোরিত হয়ে দেহের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল। চোখে তীব্র হিংসা,
মুখে পৈশাসিক ঘৃণা, যেন ও সমগ্র পৃথিবীটাকে ভেঙে ফেলতে চায়। এটি তাকবীরের একটি বিভীষিকা, এক ভয়ঙ্কর বাস্তবতা যা কখনো দেখা যায়নি। তাকবীরের মাঝে আর কোনো মানবিকতা বয়ে নিয়ে আসে না, এখন শুধুই ঘৃণায় টানানো এক ভয়ঙ্কর পশু হিংস্রতার বশীভূত হয়ে ছুটে গেল ছাদের দিকে। তাকবীর যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে এক ভয়ঙ্কর ধাক্কায় একজন এলিজাবেথকে ছাদ থেকে ফেলে দেয়। সময় যেন সেখানেই থমকে গেল। তাকবীরের চোখে স্তব্ধ হয়ে রইল তাকবীর। তবে এলিজাবেথ পড়েনি, ঘাতকের হাতে ধরে ঝুলেছিল, প্রাণপণে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, হাত বারবার ছুটে যাচ্ছিল। তখনও এলিজাবেথের হাতে লেগেছিল তাকবীরের তাজা রক্ত। ঠিক তখনই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে রিচার্ড, ন্যাসো এবং লুকাস। তাদের চোখ লনে পড়তেই রিচার্ডের শিরদাঁড়া সোজা হয়ে যায়। ন্যাসো বিপদের আভাস পেয়ে এক মুহূর্ত দাঁড়ায় না, পেছনের পকেট থেকে রিভলভার বের করে দ্রুত ভেতরে ছুটে যায়। দূর থেকে লুকাসের চোখ পড়ল ঝুলন্ত এলিজাবেথের দিকে। সে আপ্রাণ চেষ্টা করছিল উপরে উঠতে, তবে ঘাতকটি এলিজাবেথের হাতে অনবরত আঘাত করে যাচ্ছিল। লুকাস ঘাবড়ে রিচার্ডের দিকে তাকায়, যার চোখে কোনো অনুভূতি নেই, হাত মুষ্টি বদ্ধ করে আগে থেকেই তাকিয়েছিল এলিজাবেথের দিকে। রিচার্ডের চওড়া তাঁবুকে বিন্দুমাত্র পরিবর্তন দেখা যায়নি। লুকাস অস্থির হয়ে একবার রিচার্ডের দিকে আবার এলিজাবেথের দিকে তাকাচ্ছে। খুব অবাক হচ্ছিল রিচার্ডকে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। রিচার্ডের চোখে তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যেন সে কিছু খুব ভালো করে দেখছে। হঠাৎ করে রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এই পরিস্থিতিতেও রিচার্ডকে হাসতে দেখে লুকাসের চোখ ছলকে ওঠে। তখনই রিচার্ড পকেট থেকে রিভলভার বের করে এলিজাবেথের হাত বরাবর সোজা তাক করল। লুকাসের চোয়াল ফাঁক হয়ে যায়। এক মুহূর্তে রিভলভার থেকে ধোঁয়া উড়িয়ে একটা বুলেট এলিজাবেথের আঙুলের ফাঁক দিয়ে গিয়ে সোজা ঘাতকের হাতে বিঁধে গেল। এলিজাবেথের হাত শিথিল হয়ে পড়তে যেতেই লাগলো, কিন্তু তার আগেই রিচার্ড বাতাসের মতো ছুটে গিয়ে এলিজাবেথকে ধরে ফেলল। এলিজাবেথ ভয়ে রিচার্ডের কোলে পড়া মাত্রই চেতনা হারায়। রিচার্ড অচেতন এলিজাবেথের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। অতঃপর ধীরে ধীরে চোখ উঠল উপরে তাকবীরের দিকে। তাকবীরের চোখে চোখ পড়তেই রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। একইভাবে তাকবীরের চোখেও জ্বলে উঠল দৃঢ়তার আগুন। দুজনের মাঝখানে অদৃশ্য এক বিদ্যুৎ চমক ছড়িয়ে পড়ল। বাংলাদেশের শীর্ষ স্থানীয় ঔষধ প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক কাদের মজুমদার, কোম্পানির ম্যানেজার কামরুল, এমডি এবং একজন সহকারী, এই চারজনই গত 5 বছর ধরে নিখোঁজ। তাদের পরিবার থেকেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে। গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চললেও তাদের পরিবার চুপ থেকেছে, যা সাধারণ মানুষের মনে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন তারা ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করেছেন, কিন্তু কেন? তাদের একসাথে হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে কী কারণ থাকতে পারে তা আজও অজানা। বর্তমানে কোম্পানির সব দায়িত্ব সরকারের হাতে। দেশের স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় সরকার প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রেখেছে। তবে এর মালিকদের অনুপস্থিতি একটি স্থায়ী ধাঁধার মতো থেকে গেছে। 4 জনের মধ্যে একজন কোম্পানির ম্যানেজার হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রিচার্ডের সেই ঘুটঘুটে অন্ধকারের স্যাঁতস্যাঁতে বেসমেন্টে। 5 দিন ধরে অনাহারে থাকার কারণে তার চেহারার হাড়ের সঙ্গে মিশে গেছে, কিন্তু তার চোখের তেজ এখনও ম্লান হয়নি। মধ্যবয়সী শরীর দুর্বল হলেও মানসিক জোর এখনও কমেনি। লুকাসের মতো হিংস্র মানব প্রতিদিন তার উপর নির্মম অত্যাচার চালিয়েছে, থাবার মতো হাত দিয়ে তাকে পিষেছে, কিন্তু 5 দিনেও মুখ দিয়ে একটি শব্দ বের করতে পারেনি। ম্যানেজারের নিস্তব্ধতা প্রতিটি আঘাতের চেয়েও ভারী হয়ে উঠেছিল। হঠাৎ বেসমেন্টের শাটার কর্কশ শব্দ দূরে উপরে উঠতে থাকে। স্যাঁতস্যাঁতে ঘরে হালকা আলো ঢুকতেই কামরুল আতঙ্কে চোখ বুজে ফেলে। হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল আরেকটি নৃশংস আঘাতের অপেক্ষায়। কিন্তু আজ কিছু ভিন্ন ঘটল। রিচার্ড, লুকাস এবং ন্যাসো 3 জন একসাথে বেসমেন্টে প্রবেশ করল। আশ্চর্যজনকভাবে তাদের চোখে মুখে ছিল না কোনো হিংস্রতার ছাপ। লুকাস নীরবে এসে কামরুলকে সোজা করে বসালো। ন্যাসো চেয়ারের পায়ের উপর শব্দ তুলে একটি চেয়ার এনে রাখলো ঠিক কামরুলের সামনে। রিচার্ড ধীরে ধীরে এগিয়ে এসে পায়ের উপর পা তুলে বসলো কামরুলের সামনে। ঠোঁট
ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, কিন্তু সেই হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, মানতেই হবে তোর দম আছে। রিচার্ডের বিদ্রুপ মাখা স্বরে কামরুল চুপ থাকার সিদ্ধান্ত নেয়। চিবুক শক্ত করে নিচের দিকে তাকিয়ে থাকে। রিচার্ড ঠোঁট কামড়ে বিদ্রুপে হেসে ওঠে। তবে তোর ছেলেটা একদমই নেই, বাপের মতো হইল না পোলা। সঙ্গে সঙ্গে মাথা তুলে কামরুল বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রিচার্ডের দিকে চেয়ে গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, আমার ছেলেকে কিছু করলেই তোকে আমি। কথা শেষ করতে দেয় না রিচার্ড, তার আগেই ঠান্ডা গলায় বলে ওঠে, আইডিয়াল কলেজ, সাবজেক্ট সায়েন্স, উচ্চতা 5 ফিট 8.5, কোকড়া চুল, বাদামি চোখের মনি, ডাস্ট অ্যালার্জি আছে, তবে ক্যারেক্টার পেয়েছে একেবারে বাপের 16 আনা। কাউন্সিলর মেয়ের সাথে কাল রাতে হোটেলে ছিল। 9টার পর এলিজাবেথের চেতনা ফিরেছে, তবে এখনো পর্যন্ত মুখ দিয়ে একটি শব্দ বের হয়নি। এলিজাবেথের ভেতরে এক ধরনের চাপা অস্থিরতা, হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। তাকবীরও ওকে কোনো প্রশ্ন করেনি কিংবা বাধা দেয়নি, শুধু পাশে চুপচাপ বসে রয়েছে, হয়তো অপেক্ষায় কখনো এলিজাবেথ তার এই নীরবতার জাল ছিঁড়ে কথা বলবে। কিছু মুহূর্ত পর এলিজাবেথের নীরবতা ভাঙল। ওর নিস্তেজ স্বর একটি দীর্ঘশ্বাসের মতো ঘরের নিস্তব্ধতাকে ছুঁয়ে গেল। আমি আসলেই অলক্ষী। তাকবীরের কণ্ঠে ভরসার দৃঢ়তা, তবুও এলিজাবেথ তাকালো না তাকবীরের দিকে। অন্তরের গভীরে ঝড় উঠেছে, ক্ষণে ক্ষণে আঘাত হানছে। বুকের ভেতর গুমড়ে ওঠা কষ্ট তাজা উষ্ণ অশ্রুর মতো ঝরে পড়ছে। বারবার আমার সাথেই কেন? তাকবীর ফোঁস করে দীর্ঘশ্বাস ফেল, টুল থেকে উঠিয়ে বিছানায় গিয়ে বসলো দূরত্ব রেখে। এলিজাবেথের জমে থাকা কষ্টময় উপস্থিতির দিকে সরাসরি তাকিয়ে বলল, কার্নিশ কোণ থেকে আটকে রাখা বাঁধ এবার ভেঙে পড়ল। ভেজা চোখে এলিজাবেথের তাকালো তাকবীরের দিকে, কণ্ঠ বুঝে এলো কান্নার ভারে। ফ্যাসফেসে গলায় বলল, ওরা কারা ছিল? আমি কি এমন ক্ষতি করেছি মানুষের? কেন বারবার আমাকে মারতে চায়? এলিজাবেথের চোখ থেকে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুকণা যেন তীরের ফলার মতো। তা শুধু মাটিতে পড়ে না, সোজা গিয়ে বিধে তাকবীরের হৃদয়ে। তাকবীর গভীরভাবে তাকালো এলিজাবেথের ভেজা চোখের দিকে, চল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল। এলিজাবেথের ভেতরটা কেঁপে উঠল, ভয় মাখা চোখে তাকিয়ে তড়িঘড়ি করে বলল, দয়া করে আপনি কোনো রক্তের খেলায় মেতে উঠবেন না। আমি আর কাউকে হারাতে চাই না। আমার জন্য আর কোনো প্রিয়জনকে হারানো সহ্য হবে না। কথা দিন আপনি প্রতিশোধের খেলায় নামবেন না। তাকবীর এক মুহূর্তের জন্য চুপ করে রইল, চোখে কঠিন সংকল্পের ছায়া। কিন্তু এলিজাবেথের কণ্ঠে আকুলতা ওকে থমকে দিল। গভীরভাবে শ্বাস নিয়ে নিচু স্বরে বলল, তাকবীরের মুখে শান্ত কথা থাকলেও ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছিল। এই চাপা উত্তাপ এলিজাবেথও অনুভব করল। ওর অস্বস্তি বেড়ে উঠতে লাগলো। তাকবীর বুঝতে পারে নিজেকে সংযত করে এলিজাবেথকে স্বাভাবিক করার চেষ্টা করল। ফিচেল এক হাসি ফুটিয়ে বলল। তাকবীরের হাসি কৃত্রিম হলেও এলিজাবেথের ভেতরের শঙ্কা এক মুহূর্তের জন্য হলেও কমল। কিন্তু এই প্রশান্তি কতটা সত্যিকারের তা কারো জানা নেই। হঠাৎ এলিজাবেথের কণ্ঠে আতঙ্ক আর যন্ত্রণা একসঙ্গে ফুটে উঠল। ওই নিকৃষ্ট লোকটা মনে হয় রেশমামাকে আর শিয়াবাইকে কিছু একটা করে ফেলেছে। তাকবীর চুপ রইল, সত্যিটা প্রকাশ করার সাহস পেল না। তাকবীরের নীরবতা আরও ভারী করে তুলল পরিস্থিতি। এলিজাবেথের গলা আবার ধরে এলো, কাপা কণ্ঠে বলল, শয়তানটা আমার সব কিছু ধ্বংস করেও বারবার কেন আমাকে বাঁচাতে আসে? তাকবীরের ভেতর ক্ষুব্ধতা থাকলেও শান্ত স্বরে উত্তর দিল। কিন্তু এলিজাবেথ মানতে চাইল না। ভেতরের অস্থিরতা থামছিল না। বারবার চোখের সামনে ভেসে উঠছিল চেতনা হারানোর আগের সেই মুহূর্ত। রিচার্ডের সমুদ্র নীল চোখজোড়া, যেগুলোতে একটুও ভয় বা অস্থিরতা ছিল না। বুকের ভেতর এক অদৃশ্য আগুন জ্বলছিল, অস্ফুট অথচ প্রচণ্ড। রিচার্ডের সেই চোখ এলিজাবেথকে নীরবে তাড়া করে ফিরছিল। তাকবীর ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নিল, ধীরে ধীরে এলিজাবেথকে শান্ত করল, কথা ঘুরিয়ে স্বাভাবিক আলোচনায় নিয়ে এলো। দুজনেই চেষ্টা করলো চাপা অস্থিরতা সরিয়ে ফেলে স্বাভাবিক হওয়ার। আর এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠল, তাদের বন্ধুত্ব। এটি এমন এক বন্ধুত্ব যেখানে এলিজাবেথ সম্পূর্ণ মুক্তমনা। ওর প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি
তাকবীরের সামনে খোলা বইয়ের মতো, আর তাকবীর তার নিজের মতো করে সবকিছু সামলে এই বন্ধুত্বের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে। কঠিন সময়েও তাদের এই বোঝাপড়া এক ধরনের শান্তির ছোঁয়া এনে দেয়। আচ্ছা ভালো মানুষ, তখন ভেতরে গেলেন কিভাবে? তাকবীরের হাসি ধীরে ধীরে মিলিয়ে গিয়ে গম্ভীর স্বর ধারণ করলো, বলল, ওহ। ঢং করে দীর্ঘ টান দিয়ে বলল এলিজাবেথ, যেন তাকবীরের কথায় অতি রঞ্জনের ইঙ্গিত রয়েছে। মুহূর্তেই দুজনেই হেসে উঠল। হঠাৎ তাকবীর উঠে দাঁড়িয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে বলল। এলিজাবেথ ভ্রু কুঁচকে তাকালো তাকবীরের এই অদ্ভুত আচরণের দিকে। হঠাৎ তাকবীর কোনো কথা না বলে খাটের নিচ থেকে একটা বাস্কেট বের করল। দেখা মাত্রই এলিজাবেথ চিৎকার করে উঠল। খপ করে বাস্কেটটা ছিনিয়ে নিয়ে ভেতর থেকে বিড়ালটিকে বের করে এনে বুকের সাথে মিশিয়ে আদর করতে লাগলো। চোখে মুখে আনন্দে ঝলমল করছিল। তাকবীর মনোমুগ্ধ হয়ে চেয়ে রইল তার এলোকেশির দিকে। এলিজাবেথের উচ্ছল হাসি আর উজ্জ্বল মুখ ওকে টেনে ধরছিল। হাসি মাখা মুখে এলিজাবেথ তাকালো তাকবীরের গভীর চোখে, বলল, জুলিয়েট এখানে আসলো কিভাবে? তাকবীর মিষ্টি হেসে এলিজাবেথের পাশে বসে বলল, আসার সময় সাথে করে নিয়ে এসেছে। তাকবীর বিড়ালটির দিকে চেয়ে হেসে বলল, কিউট। তোমার নাম বুঝি জুলিয়েট? না, ওর নাম মায়া। এলিজাবেথ বিড়ালটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খোশ মেজাজে বলে দিল অবলীলায়। তাকবীর গদগদ কণ্ঠে বলল, তাই আপনার নাম বুঝি মায়া? মায়ার নাম মায়ের মতোই মায়াবী। সম্ভবত আমার এলোকেশির কপি ক্যাট এটা। এলিজাবেথ হাসতে গিয়েও থেমে যায়। এতক্ষণে খেয়ালে আসে বলতে বলতে কি বলে ফেলেছে। এলিজাবেথ বের হতে চায় দ্রুত এমন অস্বস্তিকর মুহূর্ত থেকে। তাড়াতাড়ি করে কথা পাল্টে ফেলল, আচ্ছা কিছু খেললে কেমন হয়? তাকবীর ভ্রু গুছিয়ে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা কি খেলা যায়? এলিজাবেথ এক মুহূর্ত না ভেবে বলে উঠল, হাউ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ডেয়ার? ওকে, কি নিবে বলো। আমি ভাই মেয়ে মানুষ, এত সাহস নেই ডেয়ার নেওয়ার। ঠোঁট কামড়ে ঘু গুছিয়ে দেখল তাকবীর এলিজাবেথকে। পরপর কিছুক্ষণ ভেবে সবিকে অবিলম্বে আওড়ালো। চাইল্ডহুড ক্রাশ কে ছিল? এলিজাবেথ হেসে সঙ্গে সঙ্গে গদগদ করে উত্তর দিল। সালমান খান। চোখ বড় বড় হয়ে গেল তাকবীরের, বলল, আরে আমারও তো। তাদের হাসি রিনিঝিনি শব্দে নিস্তব্ধ ঘরের পরিবেশ গরম হয়ে উঠল। এবার খোলার পালা তাকবীরের। এলিজাবেথ ভ্রু নাচিয়ে বলল, বলুন ট্রুথ না ডেয়ার? তাকবীর কোনো সময় নষ্ট না করে তড়িঘড়ি করে বলল, ট্রুথ। এলিজাবেথ চোখ ছোট করে তাকালো, ভেঙচি কেটে সরু গলায় বলল, পুরুষ মানুষ তাও ডেয়ার নেওয়ার সাহস নেই। তাকবীর হেসে আঙ্গুলের অর্ধেক ভেঙে দেখালো। আমি মানুষটা বড়সড় হলেও আমার কলিজাটা এতটুকু। এলিজাবেথ ঠোঁট বাঁকালো, অতপর চিন্তা ভাবনার ভান করে বলল, জীবনে একটা লজ্জাজনক সত্যি বলুন, যেটা আজ পর্যন্ত কেউ জানেন না। তাকবীর এক মুহূর্ত থেমে হেসে বলল, বলবো? এলিজাবেথ আগ্রহে উপরে নিচে মাথা ঝাঁকালো। হুম। তাকবীরের কৃষ্ণ গহ্বরের শ্যামলা গরণে লাল আভা ফুটে উঠল, যেন চেহারায় খানিকটা লজ্জার ছাপ পড়ল। একঘেয়ে দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে, একটু থেমে নরম গলায় বলল, একটা সত্যি বলছি, যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম সেদিন আমার এই শক্ত হাত কেঁপে উঠেছিল। এলিজাবেথের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এক মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। তাকবীরের সরল স্বীকারোক্তি ঘরের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলল। তাকবীর মিটিমিটি হেসে কাব্যিক ভঙ্গিতে বলল, তোমার চাহনি যদি আমার দেহ পোড়াতে পারে, তাহলে তোমার মিলনে আমার আত্মা কোথায় পৌঁছাবে তা কল্পনাতেও ভীত এলোকেশী। এলিজাবেথের বুকের ভেতর চাপ দিয়ে ধরে রাখল। তাকবীরের গভীর অর্থের কথাগুলো ওর হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। চেহারায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল। তাকবীরের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা জ্বলে উঠল। কণ্ঠস্বরও গভীর আর আবেগপ্রবণ হয়ে খাদে নেমে এলো। যেভাবে আত্মা আর দেহ একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ, সেভাবে তুমি আমাকে তোমার আত্মার মতো সঙ্গে নিয়ে যাও। মিশে যাওয়া আত্মায় আমাদের আত্মাও যেন বিলীন হয়ে যায়। তাকবীরের কথাগুলো বাতাসের প্রতিটি কোণায় প্রতিধ্বনি তুলল। এলিজাবেথ স্থবির হয়ে তাকিয়ে থাকলো তাকবীরের দিকে। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল।
তাকবীর হঠাৎ আবেগপ্রবণ হয়ে এলিজাবেথের হাত আঁকড়ে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই দরজার পাশ থেকে হন্তদন্ত হয়ে প্রবেশ করল সেই বয়স্ক মহিলা। তার উপস্থিতি এতটাই আকস্মিক আর দ্রুত ছিল যেন তিনি আগে থেকেই অপেক্ষা করছিলেন বাইরে। তাকবীর মুহূর্তেই সরে এলো এলিজাবেথের থেকে। এলিজাবেথও মায়াকে বুকে চেপে ধরে খানিকটা পিছিয়ে গেল। তাকবীর তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলার দিকে তাকালো। স্বর ছিল চাপা কিন্তু স্পষ্ট। খালা, এভাবে কেউ কারো ঘরে ঢুকে? এত বছর এই বাড়িতে থেকেও নিয়মকানুন শেখা হলো না? মহিলার মুখে বিব্রত ভাব ফুটে উঠল। আমতা আমতা করতে থাকলো। না মানে বীরবাবু, ম্যাডাম তো রাতের খাবার খায়নি, সেজন্য ডাকতে এসেছিলাম। যান আপনি, টেবিল রেডি করুন। মাথা নাড়িয়ে চলে গেল মহিলা। তাকবীর আবারও ফিরে তাকায় এলিজাবেথের দিকে। স্মিত হাসল পরিস্থিতি নর্মাল করার জন্য। চলো বাকিটুকু শেষ করি, এবার কিন্তু তোমার পালা। হালকা হাসলো এলিজাবেথ। ঠিক আছে, কি নেওয়া যায়? এইবার কিন্তু ডেয়ারি নিতে হবে। ঠোঁট ফোলালো এলিজাবেথ, তাও মানল না তাকবীর। বাধ্য হয়ে এলিজাবেথকে ডেয়ারি নিতে হলো। প্রশ্ন ছুঁল তাকবীর। জীবনের অবিচ্ছেদ্য একটা সত্যের কথা বলে সাহসের প্রমাণ দাও। হাসি থেমে গেল এলিজাবেথের। গম্ভীর হলো মুখভঙ্গি, নিচু স্বরে বলল, আমার জীবনে সবকিছুই চরম সত্য, আর সকলের কিছুই জানেন আপনি, ভালো মানুষ। তাকবীর অতি সাবলীর গলায় বলল, আমি যেটা জানি না সেটা জানতে চাইলো কেশি। এলিজাবেথ মনমরা এক হাসি দিয়ে আনমনে বলে উঠল, কিছু একটা শূন্যতা ছিল, যার পূর্ণতার সীমা ছুঁতেও পারেনি। কেউ একজন ছিল, সে আমার ছায়া, তবু আলোর মতো অধরা। তাকবীরের বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভূত হলো। কিছু প্রশ্ন থাকে যেগুলো হৃদয়ে না চাইলেও কৌতূহলে বাধ্য করে জিজ্ঞেস করতে। গলায় ভরাট কণ্ঠে তাকবীর অবশেষে জানতে চাইল, প্রেমে পড়েছিলে তুমি কারোর? এলিজাবেথ চোখ বন্ধ করল। সেই মুহূর্তে ওর মুখে ফুটে উঠল এক গভীর কল্পনার মিশে যাওয়া হাসি। এলিজাবেথের গলায় এক ধরনের স্বপ্নের ছোঁয়া, তবু এক সীমাহীন বেদনার মায়া। পড়েছি তো প্রেমে, আমিও পড়েছিলাম। সেই কবে? এক কল্পপুরুষের প্রেমে। তাকে প্রথমবার দূর থেকে দেখেছিলাম একটুখানি, সেইটুকুতেই ছিল আমার সর্বনাশ। সে ছিল এক মুহূর্তের ঝলক, যা আমাকে তলিয়ে নিয়ে গিয়েছিল। মরতে গিয়েছিলাম তাকে দেখে, বেঁচে থাকার নতুন আশা নিয়ে ফিরে এসেছিলাম। সে না চাইতেও আমাকে বাঁচিয়েছিল সেই দিন, আর সেদিন থেকেই শুরু হলো আমাদের পথ চলা। আমি তাকে মনের কোণে সাজিয়ে নিয়েছিলাম নিজের মতো করে, নিখুঁত, নিঃশব্দ, নীরব। এমন গভীর ভালোবাসা জড়িয়ে ফেলেছিলাম তাকে, যেন আমার জীবন দিয়েও তার জন্য লড়তে পারি। অথচ বাস্তবে কোনো সীমানাই তাকে পাইনি। সে রয়ে গিয়েছে আমার কল্পনার রাজ্যে, এক দূর আকাশের তারা হয়ে। তাকবীর নির্বাক হয়ে বসে রইল। এলিজাবেথের প্রতিটি কথা বাতাসে ঘুরপাক খেয়ে তাকবীরের হৃদয়ে এসে লাগলো। মানুষ ভালোবাসে পাওয়ার আশায়, আর হারালে নিজেরই ভাঙা হৃদয়ের মাঝে দাঁড়িয়ে আফসোস করে কেন এত, তাই নাই লোকেশি? এলিজাবেথ ভেতরে চাপা কষ্ট চেপে রেখে চোখ খুলল। দৃষ্টি জড়িয়ে গেল তাকবীরের শ্যাম বর্ণে। কুকরানো চুলগুলো আজ খুব একটা পরিপাটি মনে হচ্ছে না, কিন্তু পাঞ্জাবির সঙ্গে এমনভাবে মানিয়ে গেছে যেন সেটাই ছিল তার জন্য উপযুক্ত। এলিজাবেথের চোখে ভাসছিল তাকবীরের চোখের গভীরে সাজানো কষ্টের প্রতিটি রেখা। কখনো কখনো এলিজাবেথের নিজেকে খুব স্বার্থপর মনে হয়, অথচ নিজের কষ্টের গভীরতা যে নিজেই খুঁজে পায় না। ঠোঁট কামড়ে কান্না চেপে এলিজাবেথ বলল, আমাকে একটু একা থাকতে দেবেন, ভালো মানুষ। তাকবীর চাপা হাসল। এক মুহূর্ত না দেরি করে উঠে বেরিয়ে গেল। তাকবীরও আর এই মুহূর্তে থাকতে চাইছে না। তাকবীর দরজার বাইরে যেয়েই এলিজাবেথ ছুটে এসে দরজা আটকে দিল। ভেতর থেকে আবারও ছুটে গিয়ে উপর হয়ে পড়ল বিছানায়। বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। তাকবীর গেল না, দরজার বাইরে দাঁড়িয়ে এলিজাবেথের কান্না শুনছিল। জানে না কেন এলিজাবেথ কাছে, কিন্তু আজ তাকবীর এলিজাবেথের কান্না আটকাতে পারল না। আজ এলিজাবেথ ঠোঁট চেপে কান্না চেপে রাখেনি, নিজের কষ্টের কাছে সারেন্ডার করেছে। কান্নায় ভিজে মনের অভ্যন্তরের ক্ষতগুলো বেরিয়ে আসে। হঠাৎ তাকবীরের ঠোঁটে ফিকে এক হাসি ফোটে। হৃদয় থেকে এক অজানা অশ্রু গড়িয়ে যায়। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, নারীজাত সত্যিই বিস্ময়কর সৃষ্টি। যারা হৃদয় উজাড় করে ভালোবাসে, তাদের অনায়াসে ত্যাগ করে ছুটে চলে মরিচিকার মোহে, কিন্তু নিশীথ রাতে নিঃসঙ্গতার বুকে আফসোসের সুরই শুধুই নিজেদের জন্যই বাজে।
ফোঁস নিঃশ্বাস ছেড়ে চলে গেল তাকবীর। সঙ্গে সঙ্গে এলিজাবেথের কক্ষের ডান পাশের জানালার পাশ থেকেও একটা লম্বা আকৃতির ছায়া সরে গেল। খালা, মহিলা চমকে উঠে বুকে ফু দিয়ে পেছনে ফিরল। তাকবীর বুকে হাত গুজে দাঁড়িয়ে টান টান হয়ে। মহিলার গলা কাঁপছিল অকারণে। জি 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 ছোট সাহেব, আপনি খাবেন তো? আমি খাবার সাজিয়ে দিয়েছি। তাকবীর এক পা করে এগিয়ে এলো কাঁপতে থাকা মহিলার দিকে। চোখে ছিল তীক্ষ্ণ এক দৃষ্টি, গলায় গভীর গম্ভীরতা। নীরের ঠান্ডা স্বরে বলল, চাচির মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, তাই না? মহিলা ভরকে গেল, আমতা আমতা করে বলল। মানে? তাকবীরের কণ্ঠ আরো গভীর হয়ে উঠল। মানে যখনই আমি আমার স্ত্রীর আশেপাশে যাই, তাকে ছুতে যাই, তখনই আপনি চলে আসেন। সারাক্ষণ আমার স্ত্রীর সঙ্গে আঠার মতো জড়িয়ে থাকছেন কাজ ছাড়া। আমি আমার অচেতন স্ত্রীর দিকে সাহায্যের হাত বাড়াই, গায়ে থেকে কোলে তুলে তাকে ভেতরে নিয়ে আসতে গেলাম, তার আগেই আপনি আগ বাড়িয়ে অন্য মেয়েদের নিয়ে এগিয়ে আসেন তাকে নিতে। জিনিসগুলো খুব অদ্ভুত, তাই না? মহিলা তাকবীরের কথায় কোনো উত্তর দিতে পারে না। থরথর করে কাঁপছে তার হাত। তাকবীরের কণ্ঠস্বর এবার উঁচু হলো, রুষ্ট গলায় বলল, এতদিনে নিশ্চয়ই আমার আর আমার জাত সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে গেছে চাচি। কাল থেকে আপনার ছায়া যেন না দেখি এই বাড়িতে। হনহনিয়ে চলে গেল তাকবীর। মহিলার শরীরের কাঁপন তবুও কমে না। কাঁপতে কাঁপতে শাড়ির কুচির কাছে গুজে রাখা ফোন বের করে কল করলো কারোর নাম্বারে। ন্যাসো সম্পূর্ণ বাগান বাড়িতে এক ঝলক চোখ বুলিয়ে রুমে প্রবেশ করল, হাতে দুধের গ্লাস। কিছুক্ষণ আগেই ইবরাতকে রাতের খাবারের ওষুধ খাইয়ে বেরিয়ে গিয়েছিল। তবে সেই আঘাতের পর গুরুতর কিছু না হলেও ইবরাতের মাথায় দুটো সেলাই পড়ে। ইবরাত খাটের মাঝখানে চুপটি মেরে শুয়ে আছে। প্রতিদিনের মতো আজ কোনো চঞ্চলতা নেই, একদম নীরব। ন্যাসো রুমে ঢোকা মাত্রই ছুটে এসে কোলে না উঠে চুপ করে শুয়ে থাকার দৃশ্য দেখে ন্যাসোর বুকটা চেপে ধরল। তপ্ত শ্বাস ফেলল। এগিয়ে গিয়ে ন্যাসো ইবরাতের পাশে বসে। টানলেও আজ একদমই ওঠে না ইবরাত। সাধারণত ন্যাসো জোর করে তুলে দুধ খাওয়ালেও আজ কোনো বাধ্যতা সৃষ্টি করেনি। ইবরাতের মনের অবস্থা বুঝে ন্যাসো ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল চুপচাপ। অন্যদিনের মতো ইবরাত আজ ন্যাসোর বুকে এসে জাপটে পড়ল না। ন্যাসো কিছুক্ষণ চুপচাপ থাকলো, অতপর অগত্যা নিজেই ইবরাতকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ন্যাসোর বুকের মাঝে ইবরাত এক মুহূর্তেই হারিয়ে গেল, কারণ তাদের দৈহিক ঘটনের মধ্যে এতই বৈসাদৃশ্য, পাশাপাশি তাদের গায়ের রঙের মধ্যে আকাশ সমান ভিন্নতা ছিল। তবুও সেই মুহূর্তে কিছুই মেটার না। দুটো হৃদয় একে অপরকে অনুভব করছিল, সব পার্থক্য ভুলে একে অপরের পাশে। আজ যখন হামলা হয় তখন সবিতা বেগম কিচেনেই ছিল। সন্ত্রাসীরা যখন উপরে অস্ত্র হাতে যাচ্ছিল, সবিতা বেগম দেখেও এগিয়ে যায়নি মেয়েকে বাঁচাতে। আর সকল মায়েদের মতো তিনি নিজেকে বাঁচানোর জন্য স্টোর রুমে গিয়ে লুকিয়েছিল। তবে সরল ইবরাত তা জানত না। ন্যাসো গিয়ে যখন রুমের লক খুলে ইবরাতকে বের করে, ইবরাত ছুটে গিয়েছিল মায়ের জন্য। কিন্তু পরবর্তীতে যা দেখতে পায় তা ওর ছোট কোমল মন একদম ভেঙে দেয়। এক মুহূর্তে ওর পৃথিবী চুরমার হয়ে যায়। সেই থেকে ইবরাতের বিষণ্ণতা শুরু হয়। এরপর আর রুম থেকেও বের হয়নি, এমনকি সবিতা বেগমের হাতের রান্না খায়নি। বাধ্য হয়ে ন্যাসো নিজেই বউকে স্যুপ রেঁধে খাইয়েছিল। আমি কি আম্মুর পেটের মেয়ে না? তোমার জন্মের সময় আমি ছিলাম না তো জান। চিমটি কাটলো ইবরাত ন্যাসোর বুকে। ফিক করে হেসে দিল ন্যাসো। ইবরাতের মাথাটা ওর শক্ত বুকে শক্ত করে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইবরাতের চোখের কোনাবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ন্যাসো উঠে বসে আলো জ্বালায়। ইবরাতকে টেনে তুলে দু হাতের আঁচলায় চেপে ধরল ওর অবয়ব। কিছুটা শক্ত গলায় বলল, শেষ ভালোবাসার 2 দিনেই? ইবরাত ভয় পেয়ে গেল, শুষ্ক ঢোক গিলে বলল, মানে? তখন তো বিয়ের আগে বলতে আমাকে পেলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে এখন কষ্ট পাচ্ছ কেন অন্যদের কারণে? আমি থাকাটা কি তোমাকে একটু আনন্দ দিচ্ছে না? সঙ্গে সঙ্গে ইবরাত হামলে পড়ল ন্যাসোর বুকে। ছোট্ট শরীরটা কাঁপছিল কান্নার চাপে। ন্যাসো কিছু বলল না, বাধাও দিল না। ওকে নিজের কোলের উপর বসিয়ে দু হাতে কোমর পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরা ওদের সব ভাঙা অংশকে জোড়া লাগিয়ে দিল। রুমে শুধু নাক টানার শব্দ শোনা যাচ্ছে। ন্যাসো ইবরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে নির্ভয়ে দিচ্ছে। ছোট্ট ইবরাতের কান্নার ভার ন্যাসোর বুকে জমেছিল, কিন্তু ন্যাসো কিছু বলল না, শুধু শক্ত করে ধরে রাখল। জান অনেকক্ষণ হয়েছে, আর না, থামো।
ইবরাত থামতে চাইছিল না। শেষমেশ থামল ন্যাসোর কঠিন ধমকে। ন্যাসো ইবরাতের কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, আমার এই শক্ত মনেও কষ্ট হয় তোমার কান্নায়। আর কেঁদো না রাত। ন্যাসোর কথায় প্রশান্তির একটা ঝলক এসে পড়ল ইবরাতের মুখে। কান্না থেমে গেল, ঠোঁটে ফিকে হাসি ফুটল। ন্যাসো আবারও ইবরাতকে বুকের সাথে মিশিয়ে শুয়ে পড়ল। হঠাৎ বাইরে থেকে গাড়ির শব্দ ভেসে এলো। ইবরাত ন্যাসোর লোমহীন বুকে মুখ গুজে রেখে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, কে আসল এখন? ন্যাসো ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল 11:30 বাজে। এক মুহূর্ত থেমে বলল, বস। ইবরাত কৌতূহল নিয়ে বলল, কোথায় গিয়েছিল ভাইয়া? আপনারা না একসাথেই ছিলেন? ন্যাসো চোখের পাতা সামান্য নামিয়ে ক্লান্ত গলায় বলল, সন্ধ্যায় একসাথেই বেসমেন্ট থেকে বেরিয়েছিলাম, তবে পরে বস কোথায় যেন গেল। কোথায় গিয়েছিলেন? ন্যাসো ঠোঁটে হালকা বিদ্রুপের হাসি টেনে বলল, কোথায় আর যাবে, দেশে আসার পর নিজের বাড়িতে থেকেছে কয়দিন। এত বড় রাজপ্রাসাদ দেখে রাস্তায় থাকে, গাড়িতে। থেমে। আচ্ছা ঘুমিয়ে পড় রাত, তোমার শরীর খুব উইক। ইবরাত সাথে সাথে ন্যাসোর বুক থেকে মুখ তুলে ভ্রু কুঁচকে তাকালো, চোখে প্রশ্নের ঝলক। ন্যাসো কপাল কুঁচকালো ইবরাতের এমন চাহনিতে, তবে মুহূর্তেই কারণটা বুঝতে পেরে মুচকি হাসল। ওর মাথা আবার বুকের সাথে চেপে ধরে স্নেহের ছায়ায় ঢেকে কমফর্টার জড়িয়ে দিল ন্যাসো। এত অবাক হওয়ার কিছু নেই। ছাড় দিচ্ছি অসুস্থ বলে, ছেড়ে দিচ্ছি না। সুস্থ হলে সব পাওয়া সুদে আসলে মিটিয়ে নিব। আব্বা, ওদিকে কোথায় যাচ্ছেন? তাজওয়ার থমকে দাঁড়ালো, কেঁপে উঠল ভেতরটা। চমকে পেছন ফিরে তাকালো। তাকবীর ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাজওয়ারের চোখে এক মুহূর্তেই ভয়ের ছায়া ফুটে উঠল। ঘাবড়ে গিয়ে এদিক সেদিক তাকিয়ে বলল, আমি তো সিলেকোটার ঘরে যাচ্ছিলাম। তাকবীরের চিবুক মুহূর্তেই শক্ত হয়ে উঠল। ভেতরের ক্রোধ চেপে রাখতে পারছিল না। এক ধাপ এগিয়ে এসে রুষ্ট গলায় দাঁত পিষে বলল, চিলেকোঠার ছাদে, আর ছাদের সিঁড়ি ওইদিকে। তাজওয়ার শুষ্ক ঢোক গিলতে লাগলো, কণ্ঠ শুকিয়ে এলো। কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। তাকবীরের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর ঠিকরে পড়ছিল এবং সেখান থেকে পালানোর কোনো পথ তাজওয়ার দেখছিল না। তাকবীর আরেকটুখানি এগিয়ে গিয়ে দাপুটে গলায় চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার আব্বা, আপনার কুদৃষ্টি যদি আমার এলোকেশির উপর পড়েছে, ভুলে যাবেন না আমার রক্ত কিন্তু ভালো না। নিজেকে বদলাতে চাচ্ছি, তবে বদলে যায়নি। বীর। চোখ গলায় চোখ রাঙালো তাজওয়ার। তাকবীরের স্বর আরো গাঢ় হলো, আস্তে আব্বা, আমার স্ত্রী ঘুমাচ্ছে। তাজওয়ারের কথায় আগুন নিভে গেছে, কিন্তু চোখে জ্বলে ওঠে দহনশীল ক্রোধ। মস্ত বড় ভুল করছো তুমি বীর। এই মেয়ের জন্য সব ছেড়ে দিয়ে একদিন এই মেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে। আমার জীবনে যেন কেউ থাকতে না পারে, সেইভাবে আমাকে তৈরি করেছেন আপনি। এখন আর আপনার মুখে এসব কথা মানায় না আব্বা। তাজওয়ার কর্কশ গলায় বলল, অকৃতজ্ঞের মতো কথা বলবে না। তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই হয়নি। পস্তাবে একদিন তুমি। এই মেয়ে তোমাকে ধ্বংস করিয়ে দিয়ে যাবে। ব্যগ্র পায়ে চলে গেল তাজওয়ার। তাকবীর রেলিংয়ে কোমর লাগিয়ে সিগারেট ধরালো, দৃষ্টি বন্ধ দরজাতে। ভেতরে ঘুমোচ্ছে এলিজাবেথ, তার এলোমেলো শখের নারী। তাকবীর মাথা উপরে তুলে গালের ভেতরে জমানো সব বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দিয়ে আনমনে বিড়বিড় করল, না তোমার আগমন আমার পাপের রাজ্যে হতো, আর না নিজের লক্ষ্যের পথ থেকে বিচ্যুত হতাম আমি। তাহলে নিজের চোখে নিজের ধ্বংসের মর্মান্তিক প্রতিছবি এঁকে দেখার অভিশাপ থেকে হয়তো মুক্ত থাকতাম। পাঞ্জাবির পকেটের ভেতর থেকে হঠাৎ গিজগিজে বিরক্তিকর শব্দে বেজে উঠল ফোনটি। তাকবীর ধীর ভঙ্গিতে আরেকটা সিগারেট ধরিয়ে ফোন রিসিভ করে কানে তুলল। ওপাশ থেকে ভেসে এলো রায়ানের ঘুম জড়ানো কণ্ঠ, বস, আপনার কথা মতো কাদেরের বাড়ি পুরে ছাই না হওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম, পা ফুলে গিয়েছে। এখন রাত 4টা বাজে, আমি কি এবার বাড়ি যেতে পারি? তাকবীর ঠান্ডা স্বরে বলল, ওকে। আর শোনো, কাদের ওদের হাতে পড়ার আগেই আমি ওকে চাই। রায়ান হাই তুলতে তুলতে বলল, বিয়ান কাদেরের পরিবারের সবার কল ট্র্যাক করেছে, খুব শীঘ্রই ওকে ধরে ফেলবো আমরা। তাকবীরের ঠোঁটে বিদঘুটে এক হাসি ফুটে উঠল। বিআইন পারবে, আমি জানি। রায়ান সম্মতি জানিয়ে কিছুক্ষণ চুপ থাকলো। হঠাৎ স্বর কিছুটা নিচু হয়ে এলো, বস, ডক্টরের সাথে কথা হয়েছে। তাকবীর ধোঁয়ার মেঘ ছেড়ে ঠোঁট গোল করে বলল। রেয়ান জিভ দিয়ে ঠোঁটে ভিজিয়ে সংকোচের সুরে বলল, বস, সবকিছু আবার অ্যারেঞ্জ করতে সময় লাগবে। তাকবীর ধীর স্বরে জবাব দিল, ওকে করলাম আরো কয়েকটা মাস। রেয়ানের কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। কিন্তু বস, এতদিন
এটা তো আপনার জন্য রিস্ক হয়ে যাবে। তাকবীর সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ছাড়ল। আমি সব সামলে নেব, কাল থেকে কোম্পানিতে বসবো। রেয়ান হতাশ স্বরে বলল। এটাই তো রিস্ক বস, আর একটু ভেবে দেখলেই হয় না? এতদিনে তাকবীরের কণ্ঠে দৃঢ়তা ফুটে উঠল। আমার ভাবা হয়ে গিয়েছে রিয়ান। এক মুহূর্ত নীরবতার পর রিয়ান চাপা গলায় বলল। উপর থেকে একের পর এক হুমকি আসছে বস, এভাবে হঠাৎ করে সব কিছু থেকে বেরিয়ে আসা যায় না। রিয়ান, আমার মাইন্ড সেট আপ অলরেডি ডান, রাখলাম। তাকবীর কল কেটে দিল। চোখে মুখে গভীর ছাপ, ললাটে ভাঁজ আর চোখে অন্ধকার। কিছু সময় পেরিয়ে হঠাৎ খট করে খুলে গেল এলিজাবেথের রুমের দরজা। এলিজাবেথ ঘুম কাতুরে চোখে বেরিয়ে এলো। তাকবীরকে দেখা মাত্র কুচকানো চোখ আরও কুচকে গেল। ভালো মানুষ আপনি? তাকবীর তড়িঘড়ি করে সিগারেট ফেলে পা দিয়ে পিষে দিল। হাতের ধোঁয়া উড়িয়ে হাসল। কি ঘুম ভেঙে গেছে? বলে চোখ গেল এলিজাবেথের হাতে রাখা পানির জগে। ও আচ্ছা, পানি খাবে? আমি নিয়ে আসছি। না না, আপনি যাবেন না, আমি যাচ্ছি। আপনি এত রাতে এখানে কেন? ঘুমাননি? আমি একটু ঠিকানায় যাচ্ছিলাম। আচ্ছা, সিঁড়িতে দেখে নেবো, এদিকটা একটু অন্ধকার। তাকবীর কথাগুলো এড়িয়ে গেল। একবারও পেছন ফেরল না, সোজা গিয়ে ঠিকানা নামক রুমের দরজা আটকাল। এই রুমটা এলিজাবেথের রুমের দুটি রুম পড়ে। সবসময় বাইরে থেকে তালা দেওয়া থাকে, বড় বড় দুটি তালা। এখানে তাকবীর আর তাজওয়ার ছাড়া কেউ ঢুকতে পারে না। এলিজাবেথ একদিন ওই রুমের সামনে গেলে মেয়ের এসে ওকে সরিয়ে দেয়। জিনিসটা সন্দেহজনক হলেও এলিজাবেথ তেমন কিছু মনে করেনি। এলিজাবেথ অবাক চোখে তাকিয়ে থাকে তাকবীরের দাঁড়িয়ে থাকা জায়গাটার দিকে। মেঝেতে সিগারেটের জ্বলে পোড়া টুকরো ছড়িয়ে আছে, ধোঁয়ার হালকা গন্ধ এখনও বাতাসে ভাসে। তাহলে কি সারা রাত এখানেই ছিল তাকবীর, একা নীরব আর সিগারেটের পর সিগারেট ফুঁকছিল? এলিজাবেথের মনে এক অজানা শঙ্কা খেলে গেল। এই অস্থিরতা, এই গভীর চিন্তা, সবকিছুর মানে কি? ধরিত্রী সোনালি শুভ্র আভায় ঝলমল করছে। সোনালি আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। নতুন দিনের শুরুতে প্রকৃতিও সাজছে। এলিজাবেথ ধীরে আড়মোড়া ভেঙে উঠে বসল। চোখে ঘুমের রেশ, কিন্তু তাকবীরের কঠিন গলায় নির্দেশ মনে পড়ে গেল। প্রতিদিন সকালে টেবিলে বসে ব্রেকফাস্ট করতে হবে তার সাথে। তাকবীর চায় একটি হ্যাপি স্বাস্থ্যকর ফ্যামিলি। নিজের চাওয়ার সাথে এলিজাবেথের জীবনেও স্থিরতা আর স্বস্তিতে নিয়ে আসতে চায়। কিন্তু এলিজাবেথের তাজওয়ার দেয়ানের জন্য নিচে নামাটা সবসময় একটা চ্যালেঞ্জ। যদিও তাজওয়ারের সঙ্গে খুব কমই কথা হয়েছে, কারণ তাজওয়ার বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। এলিজাবেথ ধীরে ধীরে গুটি গুটি পায়ে নিচে নামলো। এক অদ্ভুত অনুভূতি ওকে ঘিরে ধরল, যেন কিছু একটা অপেক্ষা করছে ওর জন্য। এলিজাবেথ জানে না ভালো না খারাপ, যেমন ভয় পাওয়া তেমনই কাজ। আজ টেবিলে তাজওয়ার বসে আছে, তার পাশেই বসে আছে তাকবীর। পাশে খালি রাখা চেয়ারটা এলিজাবেথের জন্য। তাকবীর এখনও খায়নি, কিন্তু তাজওয়ার নিজের মতো খেতে ব্যস্ত। এলিজাবেথকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর চোখে এক টুকরো আশ্বাস নিয়ে ওকে ডাকলো। ধীর পায়ে এগিয়ে এলো এলিজাবেথ, কিন্তু ঠিক যখন চেয়ারটা টেনে বসতে যাবে তখনই তাজওয়ারের কঠিন কণ্ঠস্বর ঘরের ভারী নীরবতা ভেঙে দিল। এই মেয়ে, তুমি এখানে বসবে না। এলিজাবেথ থমকে গেল, মাটির দিকে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। ভেতর ভেতরে হাত পা ঠান্ডা হয়ে আসে। তাকবীরের মুখে চাপা অস্বস্তি ফুটে উঠল, কিন্তু তাকবীর তার স্বভাব সিদ্ধ শান্ত ভঙ্গিতে তাজওয়ারের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বা, আপনার তো খাবার শেষ, আপনি উপরে চলে যান। তাজওয়ার তাকবীরের দিকে কিছুক্ষণ নিরীক্ষণ করে চুপচাপ চেয়ার সরিয়ে উঠে দাঁড়াল। যাওয়ার আগে এলিজাবেথের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল, যেন এলিজাবেথের অবস্থান স্মরণ করিয়ে দিতে চাইল। তাজওয়ার চলে যেতেই ঘরের এক ধরনের নীরব আরাম নেমে এলো। তাকবীর এবার শান্ত গলায় বলল, বসো এলিজাবেথ, এটা তোমার জায়গা। এলিজাবেথ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। মনের শঙ্কা এখনও কাটেনি, কিন্তু তাকবীরের কথায় এক অদ্ভুত নিরাপত্তা বোধ কাজ করল। পাশে বসে থাকা মানুষটার উপস্থিতি ওকে একটু একটু করে সাহস যোগাচ্ছিল। তাজওয়ার বসার ঘরে গিয়ে টিভি চালু করল। স্ক্রিনে তখনই ভেসে উঠল একটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাড়িধারায় অবস্থিত জেকে এম্পায়ারের প্রধান কার্যালয়ের সামনে ভিড় করেছে অসংখ্য সাংবাদিক। কালো পোশাকধারী সশস্ত্র গার্ডে গিজগিজ করছে 12তলা বিশাল বিল্ডিংয়ের চারপাশ। নিউজের হেডলাইন স্পষ্ট, জেকে এম্পায়ারের আসল মালিকের চাঞ্চল্যকর উদ্ভাবন। তাজওয়ার গভীর মনোযোগে খবর দেখতে থাকলেও
মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কোনো এক অজানা টান তাকে স্ক্রিনের প্রতিটি দৃশ্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে বাধ্য করছিল। লাইভ নিউজে উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ অপেক্ষার পর জেকে এম্পায়ারের সামনে এসে থামল একটি কালো মার্সিডিজ। মুহূর্তের মধ্যেই সবার দৃষ্টি গাড়ির দিকে নিবদ্ধ হলো। দরজাটা খুলতে বেরিয়ে এলো রিচার্ড। পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে মোড়ানো, চোখে কালো সানগ্লাস। রিচার্ডের উপস্থিতি চারপাশের পরিবেশকে আরো গম্ভীর করে তুলল। এটাই প্রথমবার রিচার্ড গণমাধ্যমের সামনে এলো। রিচার্ডের ধারালো চিবুক, শক্তিশালী চেহারা আর আত্মবিশ্বাসী হাঁটা দেখে উপস্থিত ফিমেল রিপোর্টারদের চোয়াল ফাঁক হয়ে যায়। রিচার্ডের অভিজাত অ্যাটিটিউড মুহূর্তেই সবাইকে স্তব্ধ করে দিল। ক্যামেরা, মাইক আর চিৎকারের ভরে উঠল প্রাঙ্গণ। সাংবাদিকেরা দৌড়ে রিচার্ডের দিকে এগিয়ে গেল প্রশ্নপত্রে জর্জরিত করতে, কিন্তু ন্যাসো ও লুকাস তা সম্ভব হতে দিল না। তাদের করা তদারকিতে তারা যথাসম্ভব রিচার্ডকে ভিড়ের হাত থেকে রক্ষা করল। রিচার্ড এগুলো মোটেও পছন্দ করে না। চোখে বিরক্তির ছাপ স্পষ্ট হলেও রিচার্ডের উপস্থিতি ছিল অটল। এলোমেলো প্রশ্নের ঝড় তুলেছে রিপোর্টাররা। বাতাসে ভাসছে তাদের হাজারো কৌতূহল। গার্ডরা যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করুক, জবানের অনর্জে থামছে না। হঠাৎ এক সাহসী সাংবাদিক গলা উঁচিয়ে প্রশ্ন করল, স্যার, আপনার এই সাফল্যের পিছনে প্রধান কারণ কি? রিচার্ড থমকে দাঁড়ালো। সাধারণত এমন প্রশ্ন ওকে বিরক্ত করে, তবে এটি রিচার্ডের কাছে গুরুত্বপূর্ণ মনে হলো। রিচার্ড প্রশ্নকর্তার দিকে তাকিয়ে ধীর গলায় বলল। রিচার্ডের গভীর কণ্ঠ আর সংক্ষিপ্ত জবাবে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। এটাই তো রিচার্ডের স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী